শুভ সন্ধ্যা। আসসালামু আলাইকুম। বাংলা কবিতা আবৃত্তি গ্রুপ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের লাইভ অনুষ্ঠানে আমরা আহ, আজকে এখানে আসলে বলা যায় সরাসরি আমরা একটা মেগা অনুষ্ঠানে এসেছি। আহ, আমাদের জানা মতে যারা আহ, আমাদের কাছে সুপারস্টার মেগা স্টার তারা আমাদের সাথে আছেন আজকে। আমি সবার পরিচয় আসলে এখানে সবার পরিচয় দেওয়ার প্রয়োজন হবে না, সবাই দেখলেই বুঝবেন কারা আছে আমাদের সাথে আজকে। তারপরেও আনুষ্ঠানিকভাবে সবাইকে পরিচয় করে দিতে হয়, আমি বলে পরিচয় করিয়ে দিব। কবিতার ধ্বনিতে ভেসে যাক দহনকাল। আমরা আসলে একটা অস্থির সময় কাটাচ্ছি এখন। আহ, করোনা কোভিড একটা শব্দ আমাদেরকে আসলে আতঙ্কিত করে রেখেছে। আমরা সবসময় একটা ভয়ের মধ্যে থাকি, স্বাভাবিক জীবনটা আমাদের ব্যাহত হচ্ছে। তো এর মধ্যে আমরা কবিতা যারা ভালোবাসি, যারা কবিতার সাথে থাকতে চাই, কবিতার সাথে থাকি, তাদের জন্য আজকে আমরা এই অনুষ্ঠানটা করেছি। কবিতার ধ্বনিতে ভেসে যাক দহনকাল। এই দহনকালটা ভেসে যাবে কবিতার ধ্বনিতে, আশা করছি আমরা। তো সবাইকে স্বাগত জানাচ্ছি। আর এবার আমি একটু পরিচয় পর্বটা সেরে ফেলি আমাদের সাথে যারা আছেন আজকে। প্রথমেই আমাদের সাথে আছেন, পরিচয় দিচ্ছে আরণ্যক বসু দাদা আছেন আমাদের সাথে। আহ, আসলে ওনাকে বিশেষভাবে পরিচয় করিয়ে দেওয়ার খুব কি দরকার আছে? এপার বাংলা ওপার বাংলার জনপ্রিয় কবি লেখক, যেভাবে আপনারা চিনতে চান। আমরা ওনার কবিতা পড়ি, সবসময় পড়ি, ওনার লেখা পড়ি। আজকে ওনাকে আমাদের সাথে পেয়েছি। আহ, এটা আসলে এই অনুভূতিটা আসলে প্রকাশ করা যাবে না। তো ওনার ব্যাপারে আসলে এর চেয়ে বেশি কিছু বলবো না। আপনারা দেখবেন, কথা বলবেন, সবাই সুযোগটা পাচ্ছেন দেখা, সরাসরি দেখা। এর সাথে আমাদের সাথে এরপর আমাদের সাথে আছেন আমাদের চট্টগ্রামে আমরা সবাই যাকে এক নামে চিনি, রাশেদ ভাই, রাশেদ হাসান। রাশেদ ভাইয়ের পরিচয় তাও আসলে ওভাবে দেওয়ার প্রয়োজন পড়ে না, বিশেষ করে আমরা যেহেতু চট্টগ্রাম থেকে স্ট্রিমিং করছি এবং আমাদের গ্রুপে যারা আছেন বেশিরভাগই চট্টগ্রাম মানুষ। প্রমা একটা শব্দ আছে, একটা গ্রুপ আছে, প্রমা একটা শব্দ, একটা মানে একটা ব্র্যান্ড হয়ে গেছে চিটাঙে, ঠিক আছে? তো ওটার সাথে আমাদের রাশেদ ভাইয়ের নামটা ওতপ্রোতভাবে জড়িত। তো এখানে আসলে ওনাকে তেমনভাবে পরিচয় করার দরকার হয় না। উনি আছেন আমাদের সাথে আজকে, আমাদেরকে আজকে আবৃত্তি শোনাবেন। ওনার আবৃত্তি শোনার জন্য আমাদের কানটা বা যখন একটা প্রোগ্রামে দেখি যে রাশেদ ভাই আবৃত্তি করবেন, আমরা জানি ওই প্রোগ্রাম আমরা যেভাবে কানটা যেভাবে খাড়া করে রাখি ওনার আবৃত্তি শোনার জন্য, পারে না পারে না পারে না, ওনার এই টানটা যখন শুনি আমরা, আসলে ওগুলো আমরা যারা ওই যে বললাম যারা কবিতা ভালোবাসি, যারা আবৃত্তি ভালোবাসি, তারাই জানি ওটার মধ্যে মধ্যে আসলে কি মাহাত্ম আছে, ওটার মধ্যে কি আছে। তো আমরা আজকে রাশেদ ভাইয়ের কবিতা শুনবো। তো এটা একটা বড় প্রাপ্তি, রাশেদ ভাইয়ের কবিতা আমরা সরাসরি শুনবো, লাইভে শুনবো। তো ওনার আসলে এর চেয়ে খুব বেশি পরিচিতি দেওয়ার দরকার পড়ে না। আর তো এরপরে আমাদের সাথে আছেন, আমাদেরকে আবৃত্তি শোনাবেন আজকে আহ, সুপ্রভা সেবতী আপু। উনি সভাপতি স্বরব্যঞ্জন আবৃত্তি সংগঠন, এবং ওনার একটা পরিচয় আছেন, উনি বাংলাদেশ বেতারের একজন নিয়মিত সংবাদ পাঠিকা। তো আজকে আপুর কাছ থেকে কবিতা শুনবো। তো যারা আছেন এখানে তারা সবাই আহ, মানে আমাদের এই কবিতা এবং আবৃত্তির সাথে খুবভাবে জড়িত এবং আমাদের খুবই জনপ্রিয় কিছু মানুষ। তো আমরা শুরু করছি আজকের আমাদের অনুষ্ঠান। আমি প্রথমে আসলে আহ, আরেকটা কথা বলি, এটা আসলে একটা বলার মতো ব্যাপার। আমরা আজকে কিন্তু এখানে যারা আছি তারা কে কোথায় আছি? আমি আছি চট্টগ্রামে, আমি নাজিউল শামীম। আমার সাথে সজীব আছে, সজীব আমাকে সাপোর্ট দিচ্ছে। সজীব আছে আহ, ময়মনসিংহে। আমাদের আরণ্যক দা কোথায় আছেন? আমাদের পার্শ্ববর্তী দেশে। আমাদের রাশেদ ভাই আছেন লন্ডনে। আর আমাদের দিদি আছেন ঢাকায়। তো আমরা পাঁচজন মানুষ পাঁচ জায়গায় বসে আমরা একটা অনুষ্ঠান করছি আপনাদের জন্য। আপনাদের ভালো লাগলে আমাদের এই সত্যিকারের আন্তর্জাতিক আন্তর্জাতিক একদম আন্তর্জাতিক দাদা, ফুল আন্তর্জাতিক একটা প্রোগ্রাম। তো এটাই বলছিলাম আর কি, যে আন্তর্জাতিক এই সম্মেলন। আন্তর্জাতিক প্রোগ্রাম, এই আন্তর্জাতিক প্রোগ্রামটা আসলে আমরা আমাদের দর্শকদের জন্য করেছি। তো সবার যদি ভালো লাগে আমাদের এই প্রচেষ্টাটা আসলে সফল হবে। তো আমি সজীবকে বলছি, সজীব কিছু বলো, এবার দাদার সাথে একটু পরিচয় করে দাও, সবার সাথে পরিচয় করে দাও। তুমি ইয়াতে আসো। হ্যাঁ, বাংলা কবিতা আবৃত্তি গ্রুপের সবাইকে স্বাগতম। আজকে আমাদের
আহ্বানে যারা সাড়া দিয়েছেন তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। প্রথমেই আমি আহ্বান করছি আরণ্যক দাকে, আমাদের প্রিয় কবি লেখক, যিনি প্রতিনিয়তই কবিতা লেখার মাধ্যমে এপার বাংলা ওপার বাংলার দুই বাংলার মধ্যে জনপ্রিয়তা অর্জন করেছেন এবং উনি নিয়মিত কবিতা লিখে যাচ্ছেন আমাদের জন্য। আরণ্যক দাকে স্বাগত জানাচ্ছি বাংলা কবিতা আবৃত্তি আজকের এই অনুষ্ঠানে। দাদা কিছু বলবার জন্য দাদাকে। বলার কথা চাইতে শোনা যাচ্ছে তো কথা ঠিক মতো? একদম। সাজিব ভাই, আচ্ছা, জি, শোনা যাচ্ছে দাদা। যেটা বলার কথা সেটা হচ্ছে দহনকাল। হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি, ঠিক আছে। আমার গলা শুনতে পাচ্ছেন তো আপনারা সবাই? জি জি, শুনতে পাচ্ছি। হ্যাঁ। তো দহনকাল মুছে দেওয়ার জন্য কোনো বক্তব্যের দরকার নেই, আমি সরাসরি কবিতা দিয়ে শুরু করি। কেননা আমরা মানে আমি কি বলবো, যে আমার চারপাশে এত গুণী মানুষরা আছেন, সকলেরটা শুনবো আমরা। সেই কারণেই আমি সরাসরি কবিতায় যাই। আপনাদের এই প্রচেষ্টা এবং বাংলা ভাষা এবং পৃথিবীর সমস্ত ভাষা সজীব থাকুক, চিরজীবী হোক, পৃথিবীর কোনো ভাষা যেন অবলুপ্ত না হয়ে যায়। মানুষ এই গ্রহের, এই ব্রহ্মাণ্ডের মানুষ যারা সব থেকে উন্নততর জীব, আমরাই প্রকৃতিকে বাঁচাবো, আমরা সবকিছুকে বাঁচিয়ে তুলবো এবং আমরা নিজেরা বাঁচবো এবং অন্য সবাইকে বাঁচার আশ্বাস দেব। কোনো রোগ, কোনো ঝড় ঝঞ্ঝা, আপনারা জানেন আমফান চলে গেল আমাদের উপর দিয়ে, কলকাতা শহরের উপর দিয়ে, দক্ষিণ চব্বিশ পরগনা, বাংলাদেশ ভীষণ ক্ষতিগ্রস্ত হয়েছে। তার সত্ত্বেও বলছি, আমার কবিতা দিয়েই তার মোকাবিলা করি, দহনকালের মোকাবিলা। মরণের চোখে জল, বলি শুরু করি কবিতা। জি দাদা, আমরা কবিতার জন্য অপেক্ষা করছি। ভালো ভালোবাসি, ভালোবাসি, এই সুরে কাছে দূরে, জলে স্থলে বাজায়, বাজায় বাঁশি, ভালোবাসি, ভালোবাসি, শাখাটি নাচালো পাতা, ঘন সবুজের ঢেউ, শাখাটি নাচালো পাতা, ঘন সবুজের ঢেউ, কচি হাতে রং তুলি, সে ছবি এঁকেছে কেউ, জ্বলেছে হাজার তারা, যে রাত জ্বালালো বাতি, কেউ যেন বলে গেল ভালো থাকো, ভালোবাসি। আলোর আকাশ ঘিরে ফুল ফোটে শত শত, কবি আর কত জানে, কবি কি শুনেছে অত? কোথায় কখন ঢেউ, ঘন কালো এলো মেলো, এক ঝটকায় নেবে, ভাষাতে সাহস পেল। কোথায় কখন মেঘ ঘন কালো এলো মেলো, এক ঝটকায় নেমে, ভাষাতে সাহস পেল। দিয়েছে দিয়েছে ঢেউ, ঢেউ জল খেলা করে, তবু এক ঝাঁক দিয়া নামে আমাদের কুঁড়ে ঘরে। তারাও যে ডেকে ওঠে, তারাও যে ডেকে ওঠে নীলচে আকাশ দেখে, সে ছবি পাগল আঁকে শরীরের সবুজ মেখে। এখনো সাগর আসে লাজুক নদীর টানে, ঘরে দ্বীপ জলে একা, আকাশ ভরেছে টানে। সেই সুর মুছে দেবে হাজার বুকের ক্ষত, সকালের ভরা হাটে চেনা মুখ অবিরত। আসলে সবাই বাঁচি, আসলে সবাই বাঁচি, কচি কাঁচা পাতা ঘিরে, মরণের চোখে জল, মৃত্যু চলেছে ফিরে। আসলে সবাই বাঁচি, কচি কাঁচা পাতা ঘিরে, মরণের চোখে জল, মৃত্যু চলেছে।
বাহ, বাহ, চমৎকার। অসাধারণ। দারুণ। এবার আমরা চলে যাচ্ছি রাশেদ হাসান, রাশেদ ভাইয়ের কাছে। ভাইয়া কেমন আছেন? আছি সজীব, ভালো আছি। আমি বাংলা কবিতা আবৃত্তি গ্রুপের সকলকে, এখন আমি পাশে পাচ্ছি সজীবকে, পাশে পাচ্ছি শামীমকে, দুজনকে সহ যারা আজকের এই আয়োজনটির সাথে যুক্ত আছেন, যাদের নিরলস পরিশ্রমের মধ্য দিয়ে আজকের এই আয়োজনটি চলছে, তাদের সকলের প্রতি আমার ভালোবাসা, কৃতজ্ঞতা জানাই। একই সাথে আমার ভালো লাগছে খুব, আমার সাথে আজকে একই ফ্রেমে আছেন কবি আরণ্যক বসু, যার কবিতা আমরা পড়ি, পড়ে মুগ্ধ হই। সেই মানুষটি কবি, লেখক, তিনি আমাদের পাশে আছেন। এটি আমাদের এই আয়োজনের জন্য এবং ব্যক্তিগতভাবে আমার জন্য একটি বড় পাওয়া আজকে। আরণ্যকদা, আপনার প্রতি অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা। আপনি আজকে আছেন, বাংলাদেশের সকল আবৃত্তি শিল্পীদের পক্ষ থেকে, সংস্কৃতি কর্মীদের পক্ষ থেকে আপনাকে অভিবাদন জানাই, আপনাকে শুভেচ্ছা জানাই। একই সাথে আমার ভালো লাগছে আমার আরো একজন প্রিয় শিল্পী সুপ্রভা সেবতী। সেবতী আমার পাশে আছে। খুব দীর্ঘদিন নিভৃতে চর্চার মধ্য দিয়ে নিজেকে তৈরি করেছে এবং নিজেকে খুব বেশি সামনে আনতে চান না, চর্চার ভেতরেই থাকতে পছন্দ করেন। এই গুণী শিল্পীকে আজকে আমার পাশে পেয়েছি, এটি আমার জন্য বড় পাওয়া। যাই হোক, সবাইকে আমি আবারও কৃতজ্ঞতা জানাই। আপনারা বলছেন দহনকাল, আমরা কেউ কেউ বলছি অবরুদ্ধ সময়, কেউ কেউ বলছি দুঃসময়। যাই বলি না কেন, একটা খারাপ সময়ের মধ্য দিয়ে আমরা কিন্তু আমাদের বর্তমানকে অতিক্রম করছি। এটাই হচ্ছে আজকের বাস্তবতা। এটি পুরো বিশ্ব জুড়ে, একেবারে মানব জাতির জন্য এটি একটি চরম বাস্তবতা। আজকে যদি দেখি যে আমরা কিন্তু ভেতরে ভেতরে অনেকেই আমরা হতাশ হয়ে পড়ছি, মুষড়ে পড়ছি, কিন্তু আমরা এই আয়োজনগুলোর মাধ্যমে যারা শিল্পের চর্চার সাথে যুক্ত আছি, আমরা চাইছি নিজেরা ভালো থাকতে এবং আপনারা যারা শুনছেন, দেখছেন, তাদের সকলকে ভালো রাখতে। আমরা যাতে নিজেদের হতাশা গুলো কাটিয়ে আমরা যাতে আবারও বিশ্বাস আনতে পারি যে আমরা পৌঁছবো সুসময়ে, আমরা হেরে যাব না, আমরা জিতবই। বারবার মানুষই তার জয় ছিনিয়ে নিয়েছে সকলে দুঃসময়কে অতিক্রম করে। এবারও মানব জাতি এই দুঃসময় কাটিয়ে সুসময়ে পৌঁছবে, সে বিশ্বাস রেখেই আমরা প্রত্যেকের জায়গা থেকে কাজ করবার চেষ্টা করে যাচ্ছি। আমি আবারও, যারা আজকের এই আয়োজনটি দেখছেন বা পরবর্তীতে ধারণকৃত অংশ দেখবেন, যারা আয়োজক এই আয়োজনটির সাথে যুক্ত আছেন, তাদের সকলকে ভালোবাসা, শুভেচ্ছা জানিয়ে আমার প্রথম নিবেদন আপনাদের সামনে উপস্থাপন করছি। আরণ্যকদা, আমি পড়ব ভেবেছিলাম অন্য কিছু, কিন্তু আরণ্যকদা যেহেতু শুরুতে ভালোবাসা দিয়েই শুরু করলেন, আমিও কেন ভালোবাসা না দিয়ে শুরু করব। ভালোবাসার কবিতা, কবি রফিক আজাদ। যদি ভালোবাসা পাই, আবার শুধরে নেব জীবনের ভুলগুলি। যদি ভালোবাসা পাই, ব্যাপক দীর্ঘ পথে তুলে নেব ছোলাছুলি। যদি ভালোবাসা পাই, শীতের রাতের শেষে মখমল দিন পাব। যদি ভালোবাসা পাই, পাহাড় ডিঙাবো আর সমুদ্র সাঁতরাবো। যদি ভালোবাসা পাই, আমার আকাশ হবে দ্রুত শরতের নীল। যদি ভালোবাসা পাই, জীবনে আমিও পাব মধ্য অন্ত মিল। যদি ভালোবাসা পাই, যদি ভালোবাসা পাই, আবার শুধরে নেব জীবনের ভুলগুলি। যদি ভালোবাসা পাই। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে। চমৎকার, চমৎকার ভাইয়া।
এবার চলে যাচ্ছি সুপ্রভা দিদির কাছে। দিদি আসলে স্বাগতম বাংলা ভাইয়ার কবিতা আবৃত্তি নিয়ে আবৃত্তি একটু গ্রুপের সজীব পক্ষ থেকে। সজীব একটু ভাইয়ার আবৃত্তি নিয়ে বলি। আসলে এত অবশ্যই আবিষ্ট অবশ্যই ছিলাম, এতখানি আবিষ্ট ছিলাম আমরা সবাই আবৃত্তিতে। তা আবৃত্তি শেষ হয়ে যাওয়ার পরে মানে আমরা জানি আবৃত্তিটা শেষ, কিন্তু মনে হচ্ছে এখন আসলে আরেকটু কিছু চলবে বা এটা রেসটা টানা ছিল, যে কারণে আমরা সবাই চুপ করে বসেছিলাম। অনেক 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 ধন্যবাদ। এটাই তো পাওয়া, একজন শিল্পীর পাওয়া তো এই। শ্রোতা বা দর্শক যখন মুগ্ধতার কথা বলে, একজন শিল্পী তখনই তৃপ্তির জায়গায় ডুব দিতে পারে আর কি। যাই হোক, আমি আবারও সবাইকে আর প্রশান্তি নেমে আসলো, প্রশান্তি নেমে আসলো। অনেক 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 ধন্যবাদ, অনেক ধন্যবাদ সেবতী। সজীব এবার সেবতীর কবিতা শুনবো। জি সজীব, তুমি আনমিউট করে বলো। জি হ্যাঁ, আবারও স্বাগতম জানাচ্ছি দিদি বাংলা কবিতা আবৃত্তি গ্রুপের পক্ষ থেকে। তো প্রথমেই আপনার কাছে শুনতে যাচ্ছি, বর্তমান সময় কিভাবে কাটছে? দহনকাল আপনারা বলেছেন, আমি দেখছি যে এই করোনা কালে আমরা এত সবার বসার ঘরে ঢুকে গেছি। কবি বসার ঘরে আমরা আজকে ঢুকে গেলাম, কবির সাথে হয়তো বা এক কাপ চাও খেয়ে নেব, হয়তো বা সেটা ভার্চুয়ালি, কিন্তু কবিকে তো আমরা এত কাছে পাইনি। এই সুযোগে করোনা কিন্তু এই সুযোগটা করে দিয়েছে। এই জন্য আমি বলবো যে এই মহামারী কিছু কিছু সময়ের জন্য আমাদের কিছু উপকারও করে দিয়েছে। আমি সব এই সব কবিকে এভাবে খারাপ কি পেতাম? আজ আমি আমার ড্রয়িং রুমে, কবি ড্রয়িং রুমে, কিন্তু মনে হচ্ছে যে একেবারেই কাছে। আসলে আসলে আচ্ছা, সেই জন্য কবিকে ভালোবাসা, আমার একদম অগাধ ভালোবাসা। আজকে কয়েকদিন ধরে এই কবির নাম শোনার পর থেকেই কবির আরো কিছু কবিতা পাওয়ার জন্য খুঁজে ফিরছিলাম। তো কবিও ভালোবাসা জানালেন, রাশেদ ভাইও ভালোবাসা জানালেন। আমি একটু কঠিন জায়গায় যাব। কবির লেখনীতেই আমরা প্রতিবাদ জানাই। সেরকমই কবি লিখেছিলেন ফ্লয়েডের জন্য একটি কবিতা। আমি সেই কবিতাটা পড়তে চাই। কবিতা যখন আই কান্ট ব্রিথ, আমি ওটা একটু পড়তে চাই, চেষ্টা করতে চাই। কবি দয়া করে আমার ভুল ত্রুটিগুলোকে ক্ষমা করবেন, কেননা এই মোবাইলে পড়াটা খুব কষ্টদায়ক, আমি প্রিন্টটা প্রতিবাদ করতে পারিনি, এই জন্য প্রতিবাদ কষ্ট হচ্ছে। প্রতিবাদ সারা পৃথিবীতে প্রতিবাদ হোক, সারা পৃথিবীতে প্রতিবাদ হোক। আপনি আমার একদম একদম। অনেক শ্রদ্ধা। আমি আজকে এই কবিতাটি পড়বো ভেবেছিলাম, কিন্তু আপনি পড়ছেন, এর চাইতে ভালো কিছু হতে পারে না। আপনি পড়ুন প্লিজ। না, আমি আপনার কাছ থেকে আবার শুনবো, আমি একটু চেষ্টা করতে চাই সাহস নিয়ে। না না, আমি আমি শুধু আমি শুধু আমি আমি শুধু একটা গান দিয়ে আপনাকে শুরু করে দিই। ওরা আমাদের গান গাইতে দেয় না, নিগ্র ভাই আমার পাল রবসন। আমরা আমাদের গানে গাই, ওরা চায় না, ওরা চায় না। ওরা আমাদের গান গাইতে দেয় না, নিগ্র ভাই আমার পাল রবসন। প্লিজ প্লিজ, হোক প্রতিবাদ, সারা বিশ্ব জুড়ে প্রতিবাদ হোক। কৃষ্ণাঙ্গের টুটি টিপে মারা অসভ্যতার হাঁটু, প্রতিবাদী ঢেউয়ে হোক আলু থালু এক হাঁটু কাদা জলে। রবীন্দ্রনাথ আফ্রিকা হাতে, পল রবসন গানে, মিনিয়াপলিসে শিকাগোর পথে কালো ফ্লয়েডের দলে। লুথার কিংকে হাতছানি দিয়ে ডাকেন মোহনদাস, পেলের দুপায়ে মুক্তির নাম খেলা, ফুটবল খেলা। জন হেনরির পাগল হাতুড়ি যেন বেপরোয়া ঝড়, জেলের গড়াতে দেখো লেখা আছে ম্যান্ডেলা, ম্যান্ডেলা। এদেশে চামড়া বাদামি না কালো, কিছুই কি আসে যায়? খিদের অন্ন ধরতে হাঁটছে কোটি ঝলসানো মুখ, ম্যারাথন শেষে সোনার মুকুটে কালো চামড়ার লিখন, কুরুক্ষেত্রে ছায়ের গাদায় গায়ের বধুর সুখ। সব মানুষের মুক্তিযুদ্ধে দেওয়াল লিখনে আঁকা আই কান্ট ব্রিথ, আই কান্ট ব্রিথ, ডাকে শেষ নিঃশ্বাস। কোনো কবিতাই ব্যর্থ হবে না। মলয়েসকে মনে পড়ে, রাগী মৃতদেহে সেই কথা লিখে বিছানা পেতেছে ঘাস।
কালো মানুষের টুঁটি টিপে মারা ভোগবাদী যত হাঁটু, প্রতিবাদী ঢেউয়ে হোক চুরমার, হাঁটু ডোবা কাদা জলে। রবির কণ্ঠে আফ্রিকা শুনি, প্রাণে পল রবসনে, হলিউড থেকে হাওয়ায় দাপানো কালো ফ্লয়েডের দলে। বাহ, দারুণ দারুণ। বাহ বাহ, বেশ ভালো। হোক প্রতিবাদ, অসাধারণ, হোক প্রতিবাদ। অসাধারণ। সারা খুব পৃথিবীর ভালো করে লাগে। করে এই প্রতিবাদ করিয়েছেন। আমরা আঙ্কেল টমস কেবিন পড়ে যারা বড় হয়েছি, আমরা আমরা যারা বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের অনুবাদে সেই মানুষটির গল্প পড়েছি, তারা জানি আমরা সবাই কালো মানুষের দলে। আমাদের চামড়া বাদামি হোক কালো হোক কিচ্ছু আসে যায় না। আমরা কালো মানুষের দলে, আমরা কালো মানুষের দলে, এবং আমরা কালো একদম। মানুষের দলে। হ্যাঁ শামীম, দাদার কাছ থেকে শুনি আমরা। আমরা আবার কবিতা দাদার শুনি। কাছে ফিরে যাই, দাদার কাছে একটা কবিতা শুনি। দাদা, হ্যাঁ। আপনার কাছে একটা কবিতা শুনি। বেশ। ঢাকার এক কবি আমার খুব খুব কাছের মানুষ, তার বন্ধুতাতেই আমার ঢাকা থেকে বই বেরোয় 100 প্রেমের কবিতা, আপনারা জানেন এবছর বেরিয়েছে। তো সেই রেদওয়ান ভাইকে নিয়ে ভাবতে ভাবতে একটা কবিতা লেখা হয়েছিল, সেটাও এই লকডাউন পিরিয়ডের একদম প্রথম দিকে। আর কিচ্ছু না, শুনুন। এর মধ্যে রেদওয়ান ভাই আছে, ও সেই নিষ্পাপ হাসি বারবার আমাকে বলে। এবং ঢাকায় গিয়ে জানেন তো, আমরা কলকাতার মানুষ, আমরা বলি নো প্রবলেম। সারাদিনে আমরা 3টে ভাষা বলি, বাংলা হিন্দি ইংরেজি, 3টে বলতে হয়। আর আপনারা একটা ভাষাতে কথা বলেন, ঠিক আছে? সব ভাষাই জানেন আপনারা, কিন্তু একটা ভাষাতে কথা বলেন, সেটা আমাদেরও গর্ব। তাই রেদওয়ান ভাই যখন বিকেল বেলা আমাকে বলতো কোনো সমস্যা নাই, এই কোনো সমস্যা নাইটা আমি কলকাতা শহরে ছড়িয়ে দিই। সমস্যা নাই আর কোনো সমস্যা নাই, এটা আমার অসাধারণ লাগে। যত প্রবলেমই পড়ুক না কেন, আপনাদের ঢাকার ভাই বোনদের মুখে কোনো সমস্যা নাই, এই শব্দটা আমার কাছে যেন আমার প্রাণটা ফিরিয়ে দেয়। বলি কবিতাটা, আর কিচ্ছু না, সত্যি সত্যি বলছি, আর কিচ্ছু না, আর কিচ্ছু না। লালন বলে আর তো এমন, লালন বলে আর তো এমন, বাতি জ্বলবে না তোমার মতো দয়াল বন্ধু আর পাবো না। সব ঠিক হবে, ঠিক হবে সব, ঠিকঠাক সব হবে। অলকানন্দা ঝাঁপিয়ে পড়বে দুরন্ত উৎসবে, চোখ খুললেই চেতনার রঙে পান্না সবুজ বনে, প্রিয় ঋতুরাজ শীত ফিরে গেলে, প্রিয় ঋতুরাজ অনুভবে অকারণে। সব ঠিক হবে, ঠিক হবে সব, সব ঠিকঠাক হবে। আকাশ আবার দিগন্ত ছুঁয়ে মাটির গন্ধ নেবে, সুধা অমলকে নীলাকাশ দেবে। হঠাৎ কিছু না ভেবেই কেউ থাকবে তো, কেউ থাকবে তো রবি ঠাকুরকে প্রণাম পাঠিয়ে দিতে। 25-এ 22-এ ফের দেখা হবে নিভৃতে নিভৃতে। সব ঠিক হবে, ঠিক হবে সব, সব ঠিকঠাক হবে। এক কাপ চায়ে তুফান উঠবে, ঢেউ কি পায়ের পাতায়, রাধা চূড়ো দেবে খুনসুটি হাসি ছোট্টবেলার ছাতায়। দুটো হাত ছোঁবে আঙুলে আঙুলে ভিক্টোরিয়ার ঘাসে। কলেজের পথে চোখাচোখি হবে গড়িয়াহাটার বাসে। সব ঠিক হবে, ঠিক হবে সব, সব ঠিকঠাক হবে। পার্লামেন্টে বিধানসভায় কথা কাটাকাটি তর্কে নিঝুম স্টেশনে দুটি কবি মন আপন করবে তর্কে। ভাঙা দেউলের ভাঙা দেউলের দেবতা কি পাবে ফুল বাতাসা ও জল? ভাঙা দেউলের দেবতা কি পাবে
ফুল বাতাসেও চল, কথা যে কখন কবিতায় হাসে, ভেবেই পাবে না তল। সব ঠিক হবে, ঠিক হবে সব, ঠিকঠাক সব হবে। সব ঠিক হলে চিরকুট দেব শূন্য পলাশ ডালে, পথে রুনুন খিচুড়ি চাপাবে পাঁচমিশালির চালে। 21শে 19শে বাংলা ভাষায় কত কথা কানাকানি, ঠোঁট থর থর অবাক চিবুকে তোর 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 শুধু তোর বাণী। সব ঠিক হবে, ঠিক হবে সব, ঠিকঠাক সব হবে। পালক ছড়াবে সারা আকাশের, দাদাও শঙ্খ চিরে, শেষ রাতে মৃদু সানাই বাজবে মহব্বতের মিলে। নামাজের শেষে হাসি হাসি মুখে কবি রেদওয়ান ভাই আবার বলবে, কবে আসছেন, কোনো সমস্যা নাই। নামাজের শেষে, নামাজের শেষে হাসি হাসি ফোনে কবি রেদওয়ান ভাই আবার বলবে, কবে আসছেন, কোনো সমস্যা নাই। সব ঠিক হবে, ঠিক হবে সব, ঠিকঠাক সব হবে। প্রবাসীর বুকে লুটিয়ে থাকবে মায়ের আঁচল হাসি, করে দেখা এলো শুনতে কি পাবে কৃষ্ণকালার বাঁশি। শ্রাবণের চাঁদ মাঝরাতে একা ভরা ছাতিমের গাছে, তিনটে শালিক আবার বসবে রান্নাঘরের ছাতে। সব ঠিক হবে, ঠিক হবে সব, ঠিকঠাক সব হবে। সব ঠিক হলে লুটোপুটি প্রেমে এই ভাব, এই আড়ি, আন্ডে জারিন কার ডাকে উধাও উড়ানে পারি। প্যাডেল দাপানো পাগল পাগল দু চাকার দুনিয়ায়, প্যাডেল দাপানো পাগল পাগল দু চাকার দুনিয়ায়, উন্মাদ মনে যা ইচ্ছে তাই, যা ইচ্ছে তাই, যা ইচ্ছে তাই, যেদিকে দু চোখ যায়। সব ঠিক হবে, ঠিক হবে সব, সব ঠিকঠাক হবে। সব ঠিক হলে বেরিয়ে পড়বো, হ্যাঁ, সব ঠিক হলে বেরিয়ে পড়বো লালনের গানে গানে। সব ঠিক হলে বেরিয়ে পড়বো, বেরিয়ে পড়বো, বেরিয়ে পড়বো। সব ঠিক হলে বেরিয়ে পড়বো লালনের গানে গানে। বাকি জীবনটা আর কিচ্ছু না, কিচ্ছু না আর। প্রাণের অতলে প্রাণে, প্রাণের অতলে প্রাণে। সব ঠিক হবে, ঠিক হবে সব, সব ঠিকঠাক হবে। সব ঠিক হবে, ঠিক হবে সব, সব ঠিকঠাক হবে। বাহ বাহ, বাহ, চমৎকার চমৎকার, চমৎকার দাদা। চমৎকার। মুগ্ধ হলাম আবারও। মানে এতদিন আপনার কবিতা পড়ে মুগ্ধ ছিলাম, এবার আপনার কবিতা শুনে মুগ্ধ হলাম। খুব ভালো পড়লেন, মানে একেবারে না মন আপনাদের একটা থেকে পড়লেন। হ্যাঁ আপনাদের আপ- আপনাদের আপনাদের একটা মানে ইনফরমেশন দিই, একটা হ্যাঁ দাদা। কথা জানাই। হুম। বাংলাদেশে আমার যাওয়া কিন্তু শুরু 1990 সাল থেকে। আচ্ছা আচ্ছা 1990, 95, 97, তারপরে দীর্ঘ গ্যাপ। আমি সরকারি চাকরি করতাম। আমার আসল নাম পরিচয় বসু। আচ্ছা। আমি 97 সাল পর্যন্ত কিন্তু আবৃত্তি শিল্পী হিসেবেই গেছি বাংলাদেশে। প্রথম যাই উদীচীর আমন্ত্রণে হুম হুম হুম। 1990 সালে। আমাদের সেই মিশনে থিয়েটারের দল ছিল, এবং আমি আমি থিয়েটার করলেও আমি আবৃত্তিকার হিসেবেই গিয়েছিলাম। এবং সলিল চৌধুরী, সবিতা চৌধুরী, অন্তরা চৌধুরী, সঞ্চারী চৌধুরী এরাও গিয়েছিলেন আমাদের খেলাঘর ক্লাবের আমন্ত্রণ, খেলাঘর করছি উদীচীর আমন্ত্রণে। 95 গিয়ে যাই আমার বন্ধু রূপা চক্রবর্তীর স্মরণের 10 বছর পূর্তি। আমি, পার্থ ঘোষ এবং গৌরী ঘোষ। এবং সেবার আমাদের একটা বিরাট বড় অ্যাক্সিডেন্ট হয় ঢাকার রাজপথে, ফেরার আগে, কিছু আগে। সিলেট যাওয়াটা ক্যান্সেল হয়, এবং 97 সালে আমরা তারপরে প্রাণ বাঁচিয়ে ফিরে আসি। এবং 97 সালে আপনারা জানেন সেই সময়কার ঢাকা ইউনিভার্সিটির
পানি এবং সংস্কৃতের হেড অফ দ্য ডিপার্টমেন্ট প্রফেসর নিরঞ্জন অধিকারী খেলাঘর ক্লাবের আমন্ত্রণে আমি সেখানে যাই এবং পুরোপুরি আবৃত্তি শিল্পী হিসেবেই গিয়েছিলাম। পশ্চিমবঙ্গে আবৃত্তি শিল্পী হিসেবে বা অভিনেতা হিসেবে আমি পরিচয় বসু নামে, সুনাম দুর্নাম যাই থাকুক না কেন, সেটা পরিচয় বসু নামে। ইদানিং আরণ্যক বসু সবকিছুকে খেয়ে নিয়েছে একেবারে। লোকে আবার আরণ্যক বসু নামটাই জানে, তাই জন্য। অথচ আমার আসল নাম, পাসপোর্ট বা সরকারি খাতা সব জায়গাতেই আমার নাম হচ্ছে পরিচয় বসু। মুগ্ধ হলাম কবিতা দাদা, আমার, মুগ্ধ হলাম। কি বলবো, আবৃত্তি আমার প্রাণের সম্পদ আর কি। থিয়েটারেও আমি প্রায় 30 বছর ছিলাম, বাহ কলকাতা বাহ। থিয়েটারে, এবং অভিনেতা হিসেবে এবং আবৃত্তিকার হিসেবে পরিচয় বসু। আরণ্যক বুঝেছি। বসুর নামটা, আরণ্যক আমার প্রিয় উপন্যাস, সেই জন্য বিভূতিভূষণ আমার প্রিয় কথা সাহিত্যিক, সেই জন্য নামটা আলাদা করেছিলাম যাতে কবি এবং আবৃত্তিকার বা অভিনেতা এক না হয়। সেটা বুঝেছি একটু বুঝেছি। অসুবিধে হতো আমার জন্য। নিজের কথা বলে ফেললাম, আপনারা কেউ কিছু মনে করবেন না। দাদা না না দাদার না কবিতা দাদা, বিজ্ঞাপন আমরা নয়, আজকে শুধু একেবারে আড্ডা এইটুকুই দিয়ে বললাম। সময়টা কাটাবো, বা- একদম আড্ডার মধ্যে। বাচিক শিল্পের, হ্যাঁ, বাচিক শিল্পের সাথে আমার একেবারে আজন্ম জড়িত বা বিজড়িত। দাদা কবিতা লেখা হচ্ছে মানে কোন বয়স থেকে শুরু করেছেন কবিতা লেখা? দাদা হ্যালো, কি আগে আবৃত্তিতে আগে ছিলেন না কবিতা লেখা শুরু করেছেন আগে? মানে বাচিক শিল্পী পরিচয়টা আগে না কবি পরিচয়টা আগে? কবিতা তো না, সবই একসাথে, সবই একসাথে। আমার মা সঙ্গীত শিল্পী ছিলেন, মার কাছে গানের তালিম একটু নেয়ার পরে পরেই বাবার গলায় একদিন শুনলাম গগনে গরজে মেঘ ঘন বর্ষা। এই 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 কবিতা শুনে আমি পাগল হয়ে গেছিলাম। যে যাহা ছিল নিয়ে গেল সোনার তরী, এটা শোনার পর আমার না বুকটা ফাঁকা হয়ে গেছিল একেবারে। সেটা আমার 5 বছর বয়স। গান গান ফান সব ছেড়ে আমি কবিতার পেছনে দৌড়তে শুরু করি। সেই যে মায়ামৃগর পেছনে দৌড়চ্ছি, সেই যে ওয়াইল্ড গিস চেস করছি, বুনো হাঁসের পেছনে ছুটে মরছি, আমার ছোটা শেষ হলো না। কবিতার জন্য আমি 1000 মাইল হাঁটতে পারি, আর বাহ দুটো বাহ। গরম ভাত কেউ খাওয়ালে 10 কিলোমিটার হাঁটতে। দাদা আপনাকে আমাদের সবার পক্ষ থেকে বাংলাদেশে আমন্ত্রণ। আহ, এই করোনার সময় দুঃসময় কাটিয়ে উঠলে আপনি নিশ্চয়ই আহ, এক মঞ্চে থাকবেন আমাদের সাথে। হ্যাঁ, আমাদের দিক থেকে আমন্ত্রণ রইল আপনার যেতে প্রতি। চাই, যেতে চাই। হ্যাঁ, পাগলের এই মতো, দুঃসময়টা পাগলের মতো কাটান। কবিতা বলতে চাই। কবিতা না নিশ্চয়ই। বললে আমি মরে যাব একেবারে। সত্যি কথা বলছি, আপনাদের মতো এই যে দিদি ভাই রয়েছেন, আপনি রয়েছেন, সজীব রয়েছেন, সবাই রয়েছেন আপনারা, আমি সত্যি বলছি, সত্যি বলছি, বিশ্বাস করুন, কবিতা বলতে না পারলে আমি মরে যাবো একেবারে। ভাইয়া রাশেদ ভাই, এবার আপনার কাছ থেকে আরেকটা কবিতা শুনি আমরা। কেননা হ্যাঁ আপনার হ্যাঁ দাদা, আমি এবারে পরপর ছোট দুটো কবিতা আহ, আবৃত্তি করব। প্রথমটি কবি শাহিদ আনোয়ার, আহ, বাংলা ভাষার একজন শক্তিমান কবি, কবি শাহিদ আনোয়ারের কবিতা ধাত্রী, এবং দ্বিতীয় কবিতাটি থাকবে শক্তি চট্টোপাধ্যায়ের। কোঁকড়ে আছি মনোটোনাস গর্ভে, কোঁকড়ে আছি মনোটোনাস গর্ভে, ধাত্রী আমায় মুক্ত কখন করবে। শুনেছিলাম সূর্য দারুণ সুন্দর, শুনেছিলাম রাত্রি দারুণ সুন্দর, শুনেছিলাম তোমার মুখ সুন্দর, শুনেছিলাম বিশ্ব দারুণ সুন্দর। বন্ধ চোখের অন্ধ্রে আলো ঝরবে,
ধাত্রী আমায় মুক্ত কখন করবে, জড়িয়ে আছি গর্ভে ফুলে ফুলে, মনোটোনাস রাত্রি ওঠে দোলে, উৎস থেকে আমায় ফেলো খুলে, মিথ্যা থেকে আমায় লহ তুলে, স্বপ্ন ছিঁড়ে দোলনা কাছে আনো, ধাত্রী আমার দুহাত ধরে টানো, উৎস থেকে আমায় ফেলো খুলে, মিথ্যা থেকে আমায় লহ তুলে, স্বপ্ন ছিঁড়ে দোলনা কাছে আনো, ধাত্রী আমার দুহাত ধরে টানো, ধাত্রী আমার দুহাত ধরে টানো। আমার দ্বিতীয় নিবেদন শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা দাঁড়াও। মানুষ বড় কাঁদছে, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও। মানুষই ফাঁদ পাচ্ছে, তুমি পাখির মতো পাশে দাঁড়াও। মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও। তোমাকে সেই সকাল থেকে তোমার মতো মনে পড়ছে, সন্ধে হলে মনে পড়ছে, রাতের বেলা মনে পড়ছে। মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও। এসে দাঁড়াও, ভেসে দাঁড়াও এবং ভালোবেসে দাঁড়াও। মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও। মানুষ বড় কাঁদছে, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও। তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও। তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও। চমৎকার, চমৎকার ভাইয়া। অপূর্ব, অপূর্ব। অনেক অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ দাদা। এবার দিদির কাছে যাচ্ছি, অপূর্ব। দিদির কাছে আরেকটি কবিতা শুনবো। সাহস হচ্ছে না এই পড়তে আর, যেমন কেন সাহস? কবি পড়ছেন তেমন রাশেদ ভাই পড়ছেন, এমন যেন একটা টেনশন তৈরি হচ্ছে খুব। কোনো টেনশন নেই, আপনিই তো বললেন আমরা সবাই নিজেদের ড্রয়িং রুমে বসে আড্ডা দিচ্ছি, আড্ডাতে আবার ভয় কিসের? কিন্তু ওই যে আবার কোনো মন্তব্যগুলো সমস্যা নাই, ভেসে উঠছে, কোনো সবাই পাশেও আছে, মন্তব্যগুলো ভেসে উঠছে। এই লোকগানটি খুব মনের ভিতরে ঘুরছে, তো মনে হলো যে এটার সাথে যদি একটু পাঠ করা যেত। কথাগুলো এরকম যে খুব বেশি রকমের মনে আঘাত করছে, আর এই সময়টাতে আরো বেশি। বাহ, শুনি আমরা। আমার হাত বান্ধিবি, পা বান্ধিবি, মন বান্ধিবি কেমনে? আমার চোখ বান্ধিবি, মুখ বান্ধিবি, পরাণ বান্ধিবি কেমনে? আমি না গেলাম যমুনার ঘাটে, না তুলিলাম জল, না হেরিলাম তারি সখী, না হইলাম চঞ্চল। আমার ইচ্ছা বান্ধিবি, সোহাগ বান্ধিবি, অনুরাগ বান্ধিবি কেমনে? আমার হাত বান্ধিবি, পা বান্ধিবি, মন বান্ধিবি কেমনে? আমি না দিলাম কুলেতে কালি, কলঙ্কেরই জ্বালা, না হয় হইল সে মরি অঙ্গেরই মালা। আমার ঘর বান্ধিবি, পথ বান্ধিবি, কপাল বান্ধিবি কেমনে? আমার হাত বান্ধিবি, পা বান্ধিবি,
মন বান্ধিবি কেমনে। বাহ, বাহ, চমৎকার। Wow, মনে অসাধারণ। হচ্ছিল যে এটা একেবারে মানে মনকে কুড়ে কুড়ে খাচ্ছিল। না, না, ভাল লাগলো। বেশ ভালো লাগলো। যদি শামীম ভাই আর সজীব সুযোগ দেন, আমি আরেকটা কবিতা পড়ে নিতে চাই। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ, হ্যাঁ, মন নিশ্চয়ই। খারাপের জন্য না, এবার আহ্বান জানিয়ে একটা কবিতা পড়তে চাই। শুনি আমরা। কবি পঞ্চতপা। কবিতার শিরোনাম সূর্য তুমি আমার ঘরে কবে আসবে। ওইরকম একটা জায়গায় যখন থাকলাম যে মানে কোনো কিছুতেই আমার মনকে আবৃত্তি করা থেকে কেউ রুখতে পারবে না। দাদা যেমন বলছিলেন যে কবিতা না পড়ে আমি বাঁচবো না, সত্যি তাই। যে যাই করো না কেন, মহামারী ডেকে এনেছো তো কি হয়েছে, আমরা কিন্তু থেমে নেই। আমাদের যেরকম শিল্প চর্চা, সেটার একটা রাস্তা কিন্তু আমরা ধরেই রেখেছি এবং বের করে ফেলেছি যে আমরা এখানেই এর মাধ্যমে এগিয়ে যেতে পারবো। কবি পঞ্চতপ্পার কবিতা সূর্য তুমি আমার ঘরে কবে আসবে। তোমার সঙ্গেই অনেকটা পথ চলা, তোমার সঙ্গেই অনেক অনেক কথা বলা, তোমার সঙ্গেই শুভ দৃষ্টির দেখা, তোমার সঙ্গেই জীবন আঁকা বাঁকা, তোমার সঙ্গেই গোপন বলা বলি, তোমার সঙ্গেই অন্ধ চোরা গলি, তোমার সঙ্গেই অন্তরে অন্তর, তোমার সঙ্গেই হঠাৎ রূপান্তর, তোমার সঙ্গেই কাল বৈশাখী ঝড়, তোমার সঙ্গেই হরিণ ফরফর, তোমার সঙ্গেই মনটা আনমোনা, তোমার সঙ্গেই ফুলের আলপনা, তোমার সঙ্গে সমস্ত দিনমান, তোমার সঙ্গেই আমার অভিমান, তোমার সঙ্গেই হঠাৎ পলাশপুর, তোমার সঙ্গে সুর তুলে নূপুর, তোমার সঙ্গে আকণ্ঠ মাতাল, তোমার সঙ্গে বৃষ্টিতে চাতাল, তোমার সঙ্গে সমস্ত স্বপন, তোমার সঙ্গেই জীবন যাপন, তোমার সঙ্গে এই আমাদের ঘর, কবে আসবে তুমি দিবাকর। বাহ, বাহ, বাহ। বাহ, বাহ, বিউটিফুল। চমৎকার। আরণ্যক দা, আরেকটি আবৃত্তি শুনতে চাই। আরণ্যকদার নেটওয়ার্কটা মনে হয় কোনো কারণে একটু বিচ্যুত হয়েছে বা আটকে গেছে। ডাউন সম্ভবত। খুব সম্ভবত। এই যে আবার ঠিক না, হয়ে এই আসছে। চলে এসেছে। ঠিক হয়ে এসছে, ঠিক হয়ে এসছে। দাদা আরেকটা কবিতা শুনতে চাই আপনার আরণ্যক কাছে। দা, ভালোবাসার কবিতা। হ্যালো, দাদা শুনছি, আপনার হ্যালো। কাছ থেকে কবিতা শুনতে চাই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, আমার একটু ডিস্টারবেন্স আসছিল, হুম, হুম। সেই জন্য আমি দুঃখিত। আমি আমি দুটি প্রাইভেট কবিতা শোনাচ্ছি। আমার ওই নির্বাচিত 100 প্রাইভেট কবিতা থেকেই দুটো কবিতা আহ, আহ, আবৃত্তি করছি আর কি। শোনো। দুটি কবিতা, প্রথমটি, দুটি আমার খুবই প্রিয় কবিতা। নিজের কবিতা নিজের প্রিয় হয় না সাধারণত, কিন্তু কোথাও যেন our sweetest songs are those that tell of our saddest thoughts. এই দুঃখের কথা, এই বেদনার পরিমিতি যখন আঁকা হয়, খুব হালকা টানে, তখন কোথাও মনের করে থেকে যায় সেটা, তাই না? আধার আমার ভালো লাগে, ঈশ্বর হেনা তারা দিয়ে সাজিও না আমার আকাশ, আধার আমার ভালো লাগে, তবু আমাকেই তুমি বেছে নিলে, তবু আমাকেই তুমি বেছে নিলে। আমি শিশির না ছোঁয়া ঘাস ফুল, আমি অঘটনে আসা যৌবন, যা ফিরিয়ে দেয় না কিছু দিনে, তবু আমাকেই তুমি বেছে নিলে, তবু আমাকেই তুমি ভালোবাসো। সেই ভালোবাসা
যাকে অর্গলহীন বলে থাকে কিছু পাপি তাপি, আর সব ভুলে তবু কাছে আসো, তবু আমাকেই তুমি ভালোবাসো। তুমি দাঁড়াও আমার সম্মুখে, আমি দেখাবো আমার বৈভব, আর দেখবো তোমার বিষণ্ণ চোখ উন্মাদ হয় কোন সুখে। তুমি দাঁড়াও আমার সম্মুখে, এই আরশি ধরেছি রোদ্দুরে, আর 10 দিকে ঢাক গুরু গুরু বাজে, নাচবে চন্দ্র গ্রহ তারা, তুমি ঝলসাবে প্রেমে পুড়ে পুড়ে। এই আরশি ধরেছি রোদ্দুরে, না না, তোমাকেই দেব ঈশ্বর, দেব তোমাকে আমার শৈশব, দেব আকাশ দেখার জানালা, আর পোড়াবো যা কিছু নশ্বর। শোনো, শোনো, তোমাকেই দেব ঈশ্বর, আমি ঈশ্বরহীনা হয়ে যাব। সেই একাকী আমার করপুট, তুমি ভরে দিয়ে যাবে ভালোবাসা। আমি নিঃশেষে দেব কলিজা, আর সারা রাত গান শোনাবো। আমি ঈশ্বরহীনা হয়ে যাব। আমি হিমরাতে জাগা শেষ চাঁদ, আমি কখনো না বলা কবিতা, যার পাণ্ডুলিপিও হারালো। তবু কেন দিলে প্রেম, কেন দিলে প্রেমের যন্ত্রণা, শুধু যন্ত্রণা। তবু আমাকে তুমি বেছে নিবে। পরের কবিতা বন পলাশের মতো। যদি কিছু আমারে শুধাও, কি যে তোমারই কব, নীরবে চাহিয়া রব, না বলা কথা বুঝিয়া। ভালোবাসা মানে সকালে ট্রেনে ওঠা, ভালোবাসা মানে জানালার ধারে সিট, ভালোবাসা মানে অপরিচিতের হাসি, ভালোবাসা মানে সম্পর্কের ভিড়, কাছে থাকবার অন্তবিহীন ছল, দূরে হারালেও ডুবুরির মতো খোঁজা, হাতের ছোঁয়ায় বিন্দু চোখের জলে। ভালোবাসা মানে একে অপরকে বোঝা। কতবার হলো অকারণে ছাড়াছাড়ি, কতবার হলো অকারণে ছাড়াছাড়ি, তবুও মাটিতে দুজনের খদ্দ। তুমি কাছে নেই, তুমি কাছে নেই, তুমি কাছে নেই, তুমি কাছে নেই, কিন্তু তোমারই কাছে ভালোবাসা কাঁদে বৃষ্টির রাতভোর। আবার ভাসবো বসন্তে বর্ষায়, আবার আবার ভাসবো বসন্তে বর্ষায়, তোমার শাড়িতে লোটাবে বৃষ্টি ফোঁটা, কমলা আলোয় খেলা ভাঙাবার খেলায় দুজনে দেখবো আগামী সূর্য ওঠা। কথাগুলো সব সারা রাত ঘুমহীন, কথাগুলো চুপ আলো ফুটবার আগে। আকাশের নিচে বন পলাশের মতো ভালোবাসা একা শত শতাব্দী চাপে। কথাগুলো সব সারা রাত ঘুমহীন, কথাগুলো চুপ আলো ফুটবার আগে। আকাশের নিচে বন পলাশের মতো ভালোবাসা একা শত শতাব্দী চাপে। বাহ, 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 খুব ভালো চমৎকার, লাগলো দাদা, চমৎকার। চমৎকার, মন ভরে গেল। এবার ভাইয়ার কাছ থেকে কি আবৃত্তি শুনবো? আমি একটু ছোট কবিতার মধ্যেই থাকতে চাই। দুটো কবিতা পড়ব। প্রথমটি কবি ত্রিদীপ দস্তিদারের এবং দ্বিতীয়টি রুদ্র গোস্বামীর কবিতা। কবির কণ্ঠে কবিতা শুনতে শুনতে এত মুগ্ধতায় ডুবে যাচ্ছিলাম, মনে হচ্ছিল না আজকে আর না পড়ি, মানে আজকে শুধু কবির কণ্ঠে কবিতাই শুনে যাই, এরকম মনে হচ্ছিল কখনো কখনো।
যাই হোক, না দাদা একেবারে বাড়িয়ে বলছি না, মানে কবির আমি কণ্ঠে এসেছি আবার কবিতা আপনার এটা তো আসলে একটা অন্য মাত্রা পায়। হ্যাঁ, মানে কবি যেভাবে তার নিজের সৃষ্টিকে উপস্থাপন করেন, হ্যাঁ সেটি অন্য কারো কণ্ঠে হয়তো ভালো হতে পারে, কিন্তু সকণ্ঠে কবির কণ্ঠে সেই কবিতা অন্যরকম প্রাণ পায়। এটা একেবারে নির্দ্বিধায় আমি স্বীকার করি। কারণ সৃষ্টিটা তো আপনার সৃষ্টি, আপনার সন্তান, তাকে আপনি যেভাবে উপস্থাপন করতে পারবেন বা করবেন, আমরা হয়তো অনেক চেষ্টা করব, হ্যাঁ, কিন্তু কোথায় যেন সেই প্রাণটা পাবে না যেটি আপনার কণ্ঠে পাবে, একটা অন্য মাত্রা পায়। আমি বলছি সেটা দাদা, সেটা তো এক ধরনের ভালো লাগা, আমি মুগ্ধতা একটা তো ছোট্ট বটে। আমি একটা ছোট্ট হ্যাঁ আমি একটা ছোট্ট আই বেগ টু ডিফার একটা হুম, শব্দ এখানে যোগ করতে চাই। নিশ্চয়ই রাশেদ দাদা। ভাই, হ্যাঁ হ্যাঁ। কবিদেরও কবিদেরও উচিত বাচিক চর্চা করা। কবি মানেই তিনি যে সব সময় সব কবিতা খুব ভালোভাবে বলতে পারবেন এমন নাও হতে পারে। হ্যাঁ সেই সেটা সেটা কারণেই বাচিক বাচিক শিল্পকে বলতে দিন। বাচিক শিল্পকে না, কবিতার তৃতীয় আমি তো ভূখণ্ড বলতে অবশ্যই দিন। দাদা, মানে আমি বলছি তখন আবৃত্তিকার সেটিকে একটি জায়গায় নেয়, কিন্তু আমি যেটা বলতে চেয়েছি, যার সৃষ্টি তার কণ্ঠে যখন উচ্চারিত হয়, ধ্বনিত হয় তার সৃষ্টি, সেটি অন্যরকম একটি ভালো লাগা তৈরি করে নিজেদের ভেতরে। আমি সেই ভালো লাগার কথা বলছি। হ্যাঁ, অবশ্যই, যেমন একদম একদম শক্তি রোহিত চট্টোপাধ্যায়ের বলতে কণ্ঠে সেটা যখন যেমন শুনি তার কবিতা, মানে সেটা একটা মুগ্ধতা নিয়ে শুনি তখন। হ্যাঁ, শক্তি চট্টোপাধ্যায়ের কণ্ঠে ছোট ছোট কবিতাগুলো এত প্রাণ পেয়ে ওঠে, সেটি অন্যরকম ভালো লাগা। কবির বোধটাই তো একটা হ্যাঁ, পার্থক্য তৈরি করে। কবির আমি বলছি না ভালোবাসা যে সত্যি আবৃত্তি শিল্পী মনটা কবিতার ভেতরে প্রাণ দিতে পারেন না, সেটা আমি বলছি না। মানে শম্ভু মিত্রর কণ্ঠে কবিতা যদি বলি, আমাদের গোলাম মোস্তফার কণ্ঠের কবিতা যদি আমরা বলি, হ্যাঁ, আর যদি প্রদীপ ঘোষ, আমাদের যেমন আপনাদের আরো অনেকেই আছেন, বলতে গেলে তো অনেক নামই উচ্চারণ করতে হবে, এনাদের কণ্ঠে তো আসলে কবিতা অবশ্যই প্রাণ পায়। দাদা আমি না, তাহলে আমি এই কোনো ছোট, বিতর্কে যেতে না চাচ্ছি না না। দাদা আমার বিতর্ক আমার না, একটাই আমরা কথা আলোচনা আমার করছি, একটাই এখানে কথা কোনো যে তর্ক বিতর্কের বিষয় নেই। কবিদের আমি শক্তি চট্টোপাধ্যায়, শক্তি চট্টোপাধ্যায়, অমিতাভ দাশ গুপ্ত, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এমনকি সুধীন দত্তর কবিতাও যারা শুনেছেন তারা হুম জানেন যে হুম হুম। অসাধারণ ভাবে কবিতা করছেন। অসাধারণ অসাধারণ। আমাকে এর মধ্যে ধরছি না। আমি 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 শুধু একটা কথাই বলছি, কবিদেরও উচিত, যেহেতু আমাকে ওয়ার্কশপ নিতে হয় বিভিন্ন, হুম 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 একটা হুম হুম। কথা আমার আমার এটা এখানে বলার কথা, এটা দাদার মনে হয় ইয়েটা চলে গেল না? যাই হোক, উনি আবার যুক্ত হয়ে যাবেন। আমি তাহলে শুরু করি সজীব, জি শামীম। ভাইয়া, আবার হ্যাঁ জি হ্যাঁ, উনি জি আবার যুক্ত হয়ে যাবেন। অবশ্যই। আপনি সজীব দরকার হলে একটু কথা বলে নেন দাদার সাথে, দাদা যুক্ত হতে পারছেন কিনা। জি। আমি শুরু করছি প্রথমে ত্রিদীপ দস্তিদারের লেখা বন্ধু না প্রেমিক এই কবিতাটি দিয়ে। কারো বন্ধু হতে পারলাম না, না কারো প্রেমিক, কারো বন্ধু হতে পারলাম না, না কারো প্রেমিক। বন্ধুর ভাষা কি হ্যান্ডশেক, প্রেমিকের ভাষা কি চুম্বন? আমি হ্যান্ডশেক আর চুম্বনের দূরত্বে পড়ে আছি বহুকাল। আমার শরীর আর বেড়ে ওঠে না, আমার মন আর বেড়ে ওঠে না। আমি স্থির একটি বিন্দুতে ক্রমশ ছোট হয়ে আসছি। পৃথিবী আর মানুষের সম্পর্ক যেরকম যেরকম ছোট হয়ে আসে, আমি ঠিক সেরকম নই। আমি প্রেম আর বন্ধুত্বের মাঝখানে ছোট্ট একটি বিন্দু, যার ব্যাসই আমার অস্তিত্ব। অথচ আমি ব্যাসহীন নিছক একটি বিন্দু, সাদা কাগজের ওপর দীর্ঘকাল পড়ে আছি একা, যেন বা কোনো সুই ফোঁটা বুক ফুসফুসে যার আজন্ম কষ্ট প্রেমহীনতার, বন্ধুত্বহীনতার। কারো বন্ধু হতে পারলাম কই, না কারো প্রেমিক।
প্রথম কবিতাটা ছিল ত্রিদীপ দস্তিদারের বন্ধু না প্রেমিক। এবারে আমার দ্বিতীয় নিবেদন, আমি বলেছিলাম শুরুতেই, দ্বিতীয় নিবেদনটি আপনাদের সামনে নিবেদন করতে চাই রুদ্র গোস্বামীর লেখা কবিতা বিকেলের সন্ধ্যা তারা। এই কবিতাটি আমার একটু মনে আসছিল যখন সেবতী পড়ছিল কবিতাটি, তখনই আমার মনে হলো যে এই কবিতাটি পড়ি, মানে কোথায় যেন একটা মিল খুঁজে পাচ্ছিলাম কবিতার কথায় বলায়, কোনো একটা জায়গায় যেন মনে হচ্ছিল যে পরপর পড়তে বললে হয়তো আমি ঠিক এটা দিয়েই হয়তো শুরুটা করতাম। তোর চাঁদ থই থই জ্যোৎস্না, আমার পিছলে যাচ্ছে দৃষ্টি, আমি একলা একলা বিহ্বল, আমার নামছে বুকে বৃষ্টি। তোর চাঁদ থই থই জ্যোৎস্না, আমার পিছলে যাচ্ছে দৃষ্টি, আমি একলা একলা বিহ্বল, আমার নামছে বুকে বৃষ্টি। তোর চুনি চুনি ঠোঁট রং হাওয়া উড়িয়ে আনছে চুপচাপ, আমার দেওয়াল বাড়ি তোলপাড়, বুকে শিমুল ফুটছে টুপটাপ। তোর স্নিগ্ধ স্নিগ্ধ দু চোখ আমায় হারিয়ে নিচ্ছে দূর দূর, আমার পুড়িয়ে দিচ্ছে ঘরদোর, আমি মদ মহুয়ায় চুর চুর। সবে হালকা হালকা সন্ধে, বাড়ছে রাত্রি অল্প অল্প, তুই বুকের মধ্যে জ্বলছিস আস্ত সন্ধ্যা তারার গল্প। পুড়ছে রিক্সা, পুড়ছে রাস্তা, পুড়ছে রক জানালার দৃষ্টি, আমি একলা একলা বিহ্বল, আমার নামছে বুকে বৃষ্টি, আমি একলা একলা বিহ্বল, আমার নামছে বুকে বৃষ্টি, আমার নামছে বুকে বৃষ্টি। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে। চমৎকার ভাইয়া। সাধু সাধু। এবার দিদির কাছে যাচ্ছি। দিদি, এখন কি শুনবো? মানে কবির কবিতাগুলো পড়তে পারলে আজকে আমার কাছে সবচাইতে ভালো লাগতো। কবিকে সামনে বসিয়ে মনের মতো, কবিদের মনের মতো পড়তে পারি না। অনেক কবি বলেছেন এরকম যে না, যেরকম লিখেছে পড়তে পারি না। তো এখন এই জন্য কবির সামনে আর সাহস করছি না। রবি ঠাকুর নেই আমাদের মাঝে, দূরে থেকে ওপার থেকে শুনবেন কিনা জানি না। রবি ঠাকুরকে একটু চেষ্টা করা যেতে পারে, কবির সামনে দাঁড়িয়ে কবি একটু চেষ্টা করছি রবি ঠাকুর। বলেছিলাম যে যেরকম মন ছটর ফটর করে, শিশু ভোলানাথের কবিতা বাউলটা একটু চেষ্টা করতে যাচ্ছি। দূরে অশ্বত্থতলায় পুতির কণ্ঠিখানি গলায়, বাউল দাঁড়িয়ে কেন আছো? সামনে আঙিনাতে তোমার একতারাটি হাতে, তুমি সুর লাগিয়ে নাচো। কত করতে খেলা, আমার কখন হলো বেলা, আমার শাস্তি দিল তাই। ইচ্ছে কোথায় নাবি, কিন্তু ঘরে বন্ধ চাবি, আমার বেরোতে পথ নাই। বাড়ি ফেরার তরে তোমায় কেউ না তাড়া করে, তোমার নাই কোনো পাঠশালা। সমস্ত দিন কাটে তোমার পথে ঘাটে মাঠে, তোমার ঘরেতে নেই তালা। তাই তো তোমার নাচে আমার প্রাণ যেন ভাই বাঁচে, আমার মন যেন পায় ছুটি। ওগো, তোমার নাচে যেন ঢেউয়েরই দোলা আছে, ঝড়ে গাছের লুটোপুটি। অনেক দূরের দেশ আমার চোখে লাগায় রেশ, যখন তোমায় দেখি পথে। দেখতে পাই যে মন যেন নাম না জানা বন কোন পথহারা পর্বতে। হঠাৎ মনে লাগে যেন অনেক দিনের আগে আমি অমনি ছিলেম ছাড়া।
সেদিন গেল ছেড়ে, আমার পথ নিলকে কেড়ে, আমার হারালো এক তারা। কে নিল গো টেনে আমায়, পাঠশালাতে এনে আমার এলো গুরু মশাই। মন সদা যার চলে, যত ঘর ছাড়াদের দলে, তারই ঘরে কেন বসায়? কত আমায় ভাই, তোমার গুরু মশাই নাই? আমি যখন ভেবে দেখি, বুঝতে পারি খাঁটি, তোমার বুকের এক তারাটি তোমায় ওই তো দেবে পড়া। তোমার কানে কানে ওরই গুনগুনানি গানে, তোমায় কোন কথা যে কয়, সব কি তুমি বোঝো? তারই মানে যেন খোঁজো, কেবল হিরে ভুবনময়। ওরই কাছে বুঝি আছে তোমার নাচের পুঁজি, তোমার খ্যাপা পায়ের ছুটি। ওরই সুরের বলে তোমার গলার মালা দোলে, তোমার দোলে মাথার ঝুঁটি। মন যে আমার পালায় তোমার একতারা পাঠশালায়। আমায় ভুলিয়ে দিতে পারো, নেবে আমায় সাথে? এসব পণ্ডিতের হাতে আমায় কেন সবাই মারো? ভুলিয়ে দিয়ে পড়া আমায়, শেখাও সুরে গড়া তোমার তালা ভাঙার পাঠ। আর কিছু না চাই, যেন আকাশখানা পাই আর পালিয়ে যাবার মাঠ। দূরে কেন আছো, দ্বারের আগল ধরে নাচো, বাউল আমারই এইখানে। সমস্ত দিন ধরে যেন মাতন ওঠে ভরে তোমার ভাঙন লাগা গানে। ওয়াও, সাধু অসাধারণ। সাধু সাধু। এরকম করে খুব ভালো। বেরিয়ে যেতে ইচ্ছে করছে, আর করোনাকালে বন্ধ থাকতে ইচ্ছে করছে না। অসাধারণ, অসাধারণ। আমরা আমরা কি দাদার কাছ থেকে আরেকটা কবিতা শুনবো? দাদার হ্যাঁ লেখা হ্যাঁ একটা হ্যাঁ, কবিতা। নিশ্চয়ই নিশ্চয়ই, দাদার কবিতা শোনার জন্যই বসে আছি। দাদা, ভালোবাসার কবিতা। আমি ভালোবাসার কবিতা। ছোটদের, আমি আমি হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই মনে থাকবে, শুনবেন তো? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। মনে নিশ্চয়ই, থাকবে, হ্যাঁ, শুনবেন তো সবার মনে থাকবে তো শেষে? শুনবো। অবশ্যই। আচ্ছা শোনাবো। তার আগে আমি একটা বৃষ্টির কবিতা শোনাবো, কিন্তু সত্যি বলছি, সত্যি বলছি, কেউ জিজ্ঞেস করবেন না এটা কাকে নিয়ে লিখেছে, একদম বলতে পারবো না। ঠিক 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 আছে দাদা। একটু নর্থ বেঙ্গল ঘেঁষে একটু ফরাক্কা ব্যারেজের ওপারে এরকম ব্যাপার ট্যাপার। কিন্তু আমাদের দেশের এই নর্থ বেঙ্গলের কোনো একটা জায়গায় যেখানে বৃষ্টি যেতে গিয়ে হঠাৎ হারিয়ে টারিয়ে যায়, কিন্তু সেটা নয়, সেটা আমি বৃষ্টি বৃষ্টি মেয়ে। কিন্তু তার আগে আপনারা জানেন যে আমার একটা খুব বড় ছোটদের জগৎ আছে। ছোটদের লেখা লিখতে অনেকগুলো কাব্যগ্রন্থ ছোটদের আমার, এবং ছোটদের উপন্যাসও আছে। এবং নির্বাচিত কিশোর কবিতা থেকে আবার একটি কবিতা বলছি, বৃষ্টির কবিতা। অবশ্যই বৃষ্টির কবিতা বলি, বৃষ্টি কেন, বসন্ত সবকিছুই আছে। বলি শুনি দাদা। আগে, হ্যাঁ, নিশ্চয়ই আকাশ নিশ্চয়ই তোকে দাদা। সত্যি ডাক। আকাশ আকাশ ডাকার তো কত গান আমাদের জানা আছে, তাই না? তাই আকাশ তোকে সত্যি ডাকে কবিতায়, তুই যখনই বর্ষা ব্যাকুল, বৃষ্টি তখন সকাল সন্ধে। তুই যখনই বর্ষা ব্যাকুল, বৃষ্টি তখন সকাল সন্ধে। শ্রাবণ মেঘের বিকেল নামছে, কাঁঠাল চাপার আবছা গন্ধে। তুই যখনই রেলগাড়িতে, পাহাড় তখন তোরই কাছে। পরিগুলো সব স্বপ্ন হয়ে সারা রাত্রির শিউলি গাছে, শিউলি গাছে, শিউলি গাছে। তুই যখনই গ্রামের পথে এক্কা গাড়ির দুলকি চালে, তুই যখনই গ্রামের পথে এক্কা গাড়ির দুলকি চালে, বুলবুলি আর ময়না তখন সুর ভাবছে বকুল ডালে। তুই যখনই লাটাই ঘুরি, ঘুরিও তখন দূরের বিন্দু, মেঘ প্রাসাদে মিলিয়ে যাচ্ছে, নিচে দুলছে গঙ্গা সিন্ধু। তুই যখনই আবির শাখায়, চৈত্র তখন বন পলাশে, কৃষ্ণচূড়া ঝরাচ্ছে ফুল, রাধা চূড়ার একটু পাশে। তুই যখনই ঝাউয়ের পাতায়
পাতলা হাওয়ার পাগল দিনে পথ হারানো জোনাকিরা বাবুই বাসা নিচ্ছে চিনে। তুই যখনই ফুটবল মাঠ, মাঠ তখনও তেপান্তরে, ঘাসের গন্ধে দুষ্ট দুপুর, মা ডাকলেও ফেরে না ঘরে। তুই যখনই প্রথম লেখায় সব অক্ষর মেলল ডানা, বলল ওরে দামাল ছোড়া, খাতার পাতায় নৌকো বানা, নৌকো বানা, নৌকো বানা। তুই যখনই তেরোতে পা, তুই যখনই তেরোতে পা, পা বলল থাম না এবার, পিছন ফিরলে দেখতে পাবি সবুজ বনে দাঁড়িয়ে কে আর। তুই যখনই দেখবি তাকে, সে ডাকবেই হাতছানিতে, বলবে বন্ধু মনে থাকবে, একদিন ঠিক আসবো নিতে। এখানেই তুই কুড়িয়ে পাবি, এখানেই তুই কুড়িয়ে পাবি তোর ভিতরের ছোট্ট আমি। আয়, আয় না আয়, শেষবার খেলার শেষে সাঁতার কাটতে জলের নামি। ফুরিয়ে যাস না ভালোবাসা, আকাশ তোকে সত্যি ডাকে। ফুরিয়ে যাস না ভালোবাসা, আকাশ তোকে সত্যি ডাকে। হারিয়ে যাস না ভালোবাসা, আকাশ তোকে সত্যি ডাকে। মুক্ত হয়ে বৃষ্টি বিন্দু হারিয়ে যাচ্ছে মেঘের ফাঁকে, মুক্ত হয়ে বৃষ্টি বিন্দু হারিয়ে যাচ্ছে মেঘের ফাঁকে। বুড়িয়ে যাস না, ফুরিয়ে যাস না, হারিয়ে যাস না ভালোবাসা, আকাশ তোকে, আকাশ তোকে, আকাশ তোকে সত্যি ডাকে। বাহ বাহ বাহ, বেশ ভালো, বেশ ভালো। বৃষ্টির শোনাবো বৃষ্টির কবিতাটা? হ্যাঁ হ্যাঁ, শুনবো দাদা। তবে আবারও জিজ্ঞাসা করছি কিন্তু আবার, হ্যাঁ আবারও বলে নিচ্ছি কিন্তু, আবারও বলে নিচ্ছি কসম, আমি হুম। কিছুতেই বলবো না আমি কাকে নিয়ে লিখেছি এই কবিতা। আমরাও নাক গলাবো না দাদা, তাকে নিয়ে লিখেছেন সেটা আপনার গোপন ওই যে জায়গাটিতেই ওই থাকুক। যে মনে আছে অপদেশ, হ্যাঁ ওই যে বলে না ঠাকুর ঘরে কে, আমি তো কলা খাইনি, সেরকম একটা ব্যাপার। আপনার আমার নন্দিনী মনে হচ্ছে আপনার যেন গোপন জিজ্ঞেস কর না, জায়গাতেই কর না। থাকুক দাদা। ঠিক আর ভালো লেগে গেলে ভেবে নেব আমার তো জন্যই লেখা। সেই সেই যে সেই আমাদের একটা বাংলা ছবি, এপারে আমাদের কলকাতার একটা বিখ্যাত বাংলা ছবি, অপর্ণা সেন বৃষ্টিতে ভিজছে আর গান গাইছে, অন্তরিক্ষে একটি গান। হুম হুম হুম। হুম? এত মেঘের কোণে কোণে এলো বাতাস শনে, রিমঝিম ঝিম ঝিম বৃষ্টি, একে দুষ্টু অনাথ সৃষ্টি। বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, ওগো বৃষ্টি তুমি মিষ্টি। আমার মেঘলা ভোরের আশার, ও আমার মেঘলা ভোরের আশার, তোকে কোথায় লুকিয়ে রাখি, তুই মহানন্দার তীরে যেন সাতরঙা এক পাখি। নরম ডানার একটি পালক যখন বিলিয়ে দিলি মেঘে, তুই ভিজিয়ে দে না আমার সব ভয়ার্ত উদ্বেগে। জানিস তুই যে হারিয়ে গেছিস, ওমা জানিস তুই যে হারিয়ে গেছিস, যেতে শিলিগুড়ি রোড ধরে, এলি আমার বুকে হঠাৎ এমন ফিস 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 ভরে। ওরে গোপন আবার গোপন, ওরে গোপন আমার গোপন, ছিলাম তোরই প্রতীক্ষাতে, হলাম বেলাগাম ইচ্ছেতে, মেয়ে সামান্য পাগলাটে। তুই এমন ভিজিয়ে দিলি, তুই এমন ভিজিয়ে দিলি, এলো বেহুশ বেঘুর জ্বর। ও মেঘ এখন কি যে করি, ঠোঁটের সবটুকু থরথর, ঠোঁটের সবটুকু থরথর। আমার ভিজলো চোখের পাতা, ভিজে সব সব লজ্জাতে, তবু ভরা আষাঢ়ের নেশায় অবিশ্রান্ত বাদল ছাতে। যখন ঝুল বারান্দা জীবন, যখন ঘরের মধ্যে ঘরে তুই ডাকাত হয়ে এলি আমার অবাধ্য অন্তরে। আয়, আয় খোলা পিঠের ঢেউয়ে, আয় অমার্জিত তীর, তুই বিন্দু বিন্দু মরণ, আমার মুগ্ধতা অস্থির, আমার অবাক জীবন যাপন, আমার বৃষ্টি মেঘে বাঁচা। আমি হঠাৎ ঝড়ের মাঠে, আমি হঠাৎ ঝড়ের মাঠে ভাঙে মন্দ ভালোর খাঁচা। তুই মরু বিজয়ের নিশান, তুই মরু বিজয়ের নিশান,
তুই মরু বিজয়ের নিশান, ছায়া ঘনায় আকাশ ছেয়ে। আমি কিচ্ছু না, কেউ না তো, আমি কিচ্ছু না, কেউ না তো, আমি কিচ্ছু না, কেউ না তো। আমি মহানন্দার মেয়ে, আমি লাজুক নদীর মেয়ে, আমি কিচ্ছু না, কেউ না তো, আমি লাজুক নদীর মেয়ে, আমি মহানন্দার মেয়ে। বাহ বাহ বাহ। চমৎকার। এবার ভাইয়ার কাছ থেকে কি শুনবো? এবারে কি পড়বো? হ্যাঁ, নিশ্চয়ই। ধন্যবাদ দাদা। আহ, রাহেব ভাই, হ্যাঁ শামীম, আমি পড়ছি। এবারে একটু নেট ডিস্টার্ব করছে নাকি আমার এখানে করছে? না, আমরা শুনছি, আমরা পরিষ্কার শুনতে পাচ্ছি। আমি এবারে পড়ছি কবি খালিদ আহসানের লেখা ছোট্ট একটি কবিতা, এই কাল চন্দ্রগ্রহণের, এবং এর পরপরই পড়ব সৈয়দ শামসুল হকের লেখা পরাণের গহীন ভেতর। পরপর দুটো কবিতা আমি নিবেদন করছি। তো তাহলে আর কথা হবে না, আপনি পরাণের গহীন ভিতরে পড়ার পর আমি একটুখানি পরাণের গহীন ভিতরে পড়ে দেব। আচ্ছা, ঠিক আছে, তাহলে সাথে সাথেই এটা না আপনি হলে পরাণের গহীন। এটা না হ্যাঁ, হলে ঠিক যায় না। ঠিক আছে, তাহলে ওটাই থাকলো কথা। আমি দুটো শেষ কবিতাটি শেষ করলে সাথে সাথে সেবতী শুরু করবে, সেটাই কথা অনেক বলি। দিনের লোভ, আজকে এই লোভটা আমি আর সামলাতে পারলাম না। ঠিক আছে, ঠিক আছে, শুরু করি তাহলে। প্রথম কবিতাটি কবি খালিদ হাসানের লেখা, এই কাল চন্দ্রগ্রহণের। কাল চন্দ্রগ্রহণ ছিল। চাঁদ খুব ভালোবেসেছিল পৃথিবীকে, জেগেছিল সুখী জাগরণে, নিবিড় বেদনায়। যোজন যোজন ব্যাপী আকাশের মাঠে ওরা বসেছিল চুপচাপ। কাল চন্দ্রগ্রহণ ছিল। চাঁদ খুব ভালোবেসেছিল পৃথিবীকে। কোমল আর্দ্র এক শীতার্ত রাতে কুমারীর ভেঙে যাওয়া প্রথম লজ্জায় মৌন মগ্ন মিথুনে মেতেছিল। কাল চন্দ্রগ্রহণ ছিল। কুচি কুচি হিম ঝরে পড়েছিল কান্নায়, সান্ধ্য ভাষার মতো ঘিরে ছিল আমাদের শোক। স্বপ্নের ভেতর আমি একটি নদীর কাছে ঘুমিয়ে পড়েছি একা। কাল চন্দ্রগ্রহণ ছিল। চাঁদ খুব ভালোবেসেছিল পৃথিবীকে। ভালোবাসা মানে তীক্ষ্ণ সম্মোহন, ছিন্ন ভিন্ন মায়া। ভালোবাসা মানে দূর থেকে কাছে, ভালোবেসে দূরে যাওয়া। কাল চন্দ্রগ্রহণ ছিল। চাঁদ খুব ভালোবেসেছিল পৃথিবীকে। কাল চন্দ্রগ্রহণ ছিল। প্রথম কবিতাটি নিবেদন করলাম। কবিতাটি কবির কথা বলেছি, এই চট্টগ্রামেই বাস করেন তিনি, বসবাসরত কবি খালিদ হাসান, তার কবিতা। এবারে পড়ছি আমাদের আরো একজন প্রিয় কবি, বাংলা ভাষার শক্তিমান কবি, সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক, তার লেখা পরাণের গহীন ভেতরের একটি অংশ আমি আপনাদের সামনে নিবেদন করছি। আমারে তলব দিও, দেখো যদি দুঃখের কাফন তোমারে পিন্ধাইয়া কেউ অন্যখানে যাইবার চায়।
মানুষ কি জানে কেন মোসরায় মানুষের মন, অহেতুক দুঃখ দেয়া কেউ কেন এত সুখ পায়? নদীর জীবন কই, সেই নদী জল্লাদের মতন কেন শস্য বাড়িঘর জননীর শিশুরে ডোবায়? যে তারে পরাণ কই, সেই ব্যক্তি পাইকের মতন আমার উঠানে কেন নিলামের ঢোলে বাড়ি দেয়? যে পারে উত্তর দিতে, তার খোঁজে দিছিয়ে জীবন, দেখা তার পাই নাই, জানা নাই কি এর উত্তর। জানে কেউ যে তুমি আমার সুখ, তুমি কি পারো আমারে না দুঃখ দিয়া? একবার দেখি না কেমন কেমন না যাইয়া তুমি পারো দেখি অপরের ঘর, অপর সন্ধান করে চিরকাল অন্য ঘর কারো। আমারে তলব দিও, দেখো যদি দুঃখের কাফন তোমারে পিন্ধাইয়া কেউ অন্যখানে যাইবার চায়। মানুষ কি জানি কেন মোসরায় মানুষের মন। কি কামে, সাধু কি সাধু কামে মানুষ দেখে মানুষের বুকের ভিতরে নীল এক আসমান, তার তলে যমুনার ঢল। যখন সে দেখে তার পরনের গহীন শিকরে এমন কঠিন টান আচানক পড়ে, সে চঞ্চল কিসের সন্ধান করে? মানুষের ভিতরে মানুষ, কি এমন কথা কারুরে না কইলেই নয়? সুখের সকল দানা কি কামে সে হয়ে যায় তুষ, জানি নাই, বুঝি নাই, যমুনারও বুঝি তল নাই। তয় কি আমি বৃক্ষের কাছে যামু? তাই যাই তয়। বনের পশুর কাছে জোড়া জোড়া আছে যে গহীনে, যে পারে উত্তর দিতে গিয়া দেখি শূন্য তার পাড়া। একবার নিয়ে আসে আকারের কঠিন সময়, আবার ভাষায় ঢলে ক্ষেত মাঠ শুকনার দিনে। আমার আন্ধার নিয়া দেয় না সে আমারে একটাও তারা। বাহ বাহ বাহ, ভাল লাগলো সেবতী। এই লোভ সামলাতে পারি না, মনে হলো যে না, না, ভালো আছে। একজনকেই তো খুঁজছে, একজনকেই তো খুঁজছে যে আপনার ইয়েটা মিউট হয়ে আছে, আপনার মাইক্রোফোনটা মিউট হয়ে আছে আরণ্যকদা। দাদার মাইক্রোফোনটা একটু অন করবেন। দিদির কাছ থেকে আরো একটি কবিতা শুনতে যাচ্ছি। আর দাদা কিছু বলছেন। আমার গলা শোনা শুনতে যাচ্ছে। পাচ্ছেন এখন? হ্যাঁ, শোনা যাচ্ছে, শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছি আপনাকে দাদা। এবারে আবারও বিয়েতেই চলে যাব, সৈয়দ শামসুল হকই থাকতে চাই। একটু দেশের কথা একটু কঠিন জায়গায় বলতে চাই। রাশেদ ভাই এত ভালোবাসা দিচ্ছে, মানে ভালোবাসা থেকে বের হওয়া যাচ্ছে না। রাশেদ ভাই যুদ্ধও করছে ভালোবেসে, কিন্তু অতটা পরিপক্ক হয়ে উঠিনি। তো তো এবার একটু কঠিন জায়গায় আকবর হোসেনের জন্য গান, সৈয়দ শামসুল হক শুনি, এটা শুনি। জলেশ্বরীর উত্তরে সে 19 কিলোমিটার। ভোগডাঙ্গায় গিয়েছিলাম, সঙ্গে হাওয়াই গিটার। ভেবেছিলাম সেখান থেকে যাব মান্দার বাড়ি, আকবরের সঙ্গে যদি দেখা করতে পারি। 71-এর মুক্তিযোদ্ধা, 78-এই তার। ট্রাইব্যুনালে বিচার হলো, রাষ্ট্রদ্রোহিতার। দণ্ড পেল ফাঁসির দড়ি, ঝুলল ফাঁসি কাঠে।
বৃষ্টি এসে ভেজায় কবর, গ্রীষ্মে কবর ফাটে। এখন এটি চৈত্র মাস, শিমুল গাছে ফুল, এখন গাছে ধরেছে খুব দাঁত টকানো কুল। কুলের টকে দাঁত শিরশির, আকবর কব্বরে। আমরা বাঁধি শোনাতে গান, তাকেই সমস্বরে। ও আকবর, হে আকবর, মৃত্যু এসে ছুল, নড়ছে কেন তবু তোমার হাতের আঙুলগুলো? গান গাইবার বায়না পেয়ে ভোগডাঙ্গায় গিয়ে মহাবিদ্যালয়ের নবীনবরণ অনুষ্ঠানে রাতটাকে খুব মাতিয়ে দিলাম মাইজ ভান্ডারি গানে। ভোরের বেলা যেই ধরেছি ধূসর ধূলিপথ, অমনি মাটি ফুঁড়েই যেন স্থানীয় সাংসদ পথ আটকে বললেন, আরে 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 ওই দিকে কোথায় চলেছেন? ওইদিকে তো মান্দার বাড়ি, আকবর হোসেন। কবেই মরে গেছে লোকটা, চলুন আমার বাড়ি, এটা সময় নাস্তার। চলুক রুটি, লাউ হালুয়া, আকবর কব্বরে। আমরা বাঁধি শোনাতে গান, তাকেই সমস্বরে। ও আকবর, হে আকবর, মৃত্যু এসেছিল, বইছে কেন তবু তোমার দীর্ঘশ্বাসগুলো? কিষান দেখে দগ্ধ মাঠ, মাঝি নৌকো ভাঙা, নদীর নাম ব্রহ্মপুত্র, ধু ধু বালি ডাঙা। বাছুর ডাকে শীর্ণ স্বরে, গাভীর বাট শূন্য, এক দোকানে আড্ডা মারে পাপ এবং পুণ্য। যে মাটিতেই কোদাল পাড়ি মাথার খুলে ওঠে, যে সড়কেই চলতে যাই রক্ত ধারা ছোটে। পোশাক খসে পড়ে দেহের, পাখির পালক ছিন্ন, কপাল জুড়ে দগদগ এক আগুন পোড়া চিহ্ন। মানুষগুলো মহিষ যেন বাথা নেনে পুড়ছে, ৭২-এর সংবিধানের ৪ স্তম্ভই পুড়ছে। পুড়িয়ে খাচ্ছে ক্ষেতের আলু, আকবর কব্বরে। আমরা বাঁধি শোনাতে গান, তাকেই সমস্বরে। ও আকবর, হে আকবর, মৃত্যু এসে ছুল, পড়ছে কেন তবু তোমার চোখের অশ্রুগুলো? ভোগডাঙ্গার মাননীয় সংসদের সদস্য এবং তার কর্মী এবং সঙ্গী সাথী তোষ্য আমাদের তো তুলে দিলেন জলেশ্বরীর পথে। কিছুটা পথ যাবার পর যখন চোখ এড়িয়ে কোনো মতে আমরা নেব মান্দার বাড়ির বাঁক, তক্ষুনি এক উঠল ঝড়, বজ্র দিল হাঁক, উড়ল ধুলি, মাথার খুলি, পায়ের নিচে হাড়, তীরের মতো রক্ত ছেটে বৃষ্টি ফোটার ধার। কোথায় উড়ে গেল গিটার, বাঁশি, বঙ্গ, ড্রাম? প্রাণ বাঁচাতে জড়িয়ে ধরি টেলিগ্রাফের থাম। আছাড় মারে ঝড়ের হাওয়া আকবর কব্বরে, আর শোনানো হলো না গান, তাকে সমস্বরে। ও আকবর, হে আকবর, মৃত্যু এসে ছুল, উঠছে কেন তবু তোমার বুকের ঝড়গুলো? ও আকবর, হে আকবর। বাহ, সেবতী চমৎকার, দারুণ, খুব ভালো দারুণ লাগলো। দিদি। ওয়াও ওয়াও হুম। ওয়াও। অসাধারণ অসাধারণ। সজীব, আচ্ছা, আমরা মনে হয় অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি, আমরা আর বেশিক্ষণ সময় পাবো না, তো দাদার কাছে সজীব, যাচ্ছি। একটা কথা, ওই যে একজন হিমু, উনি চিটাগাং থেকে দাদাকে শুধুমাত্র আতপ চাল, তারপরে আরো কি কি দিয়ে দাওয়াত আমি দিলেন, দেখলাম বেলা দেখলাম। বিস্কুট, শুটকি। তো আমাদের কেন দাওয়াত দিলেন না বুঝলাম না। দাদা, আপনার সাথে কিন্তু আমরা আছি ওই দাওয়াতে। আচ্ছা, আমার মনে হয় অনুষ্ঠানের হ্যাঁ, শেষ এখানে আকর্ষণটা ওই বুঝতে থাকুক পারছি না, হচ্ছে বলুন। বড়ুয়া দাদা আপনাকে আমন্ত্রণ জানিয়েছেন। আচ্ছা সজীব, তাহলে হ্যাঁ, আরণ্যকদার কবিতা দিয়ে বলুন। আমরা শেষ করব। জি। তাহলে আমি কবি সেলিনা শেলির একটা কবিতা, সেটা পড়ে আমাদের পর্বটা শেষ করি। দাদা অন্য কবিতা পড়বেন, কিন্তু ওই অনুরোধ যেহেতু সবার আছে, মনে রশিদ ভাই, থাকবে, মনে থাকবে রশিদ মনে ভাই, থাকবে। থাকবে, না না, মনে থাকবেটা থাকবে ওনার। রশিদ দাদা ভাই, যতক্ষণে শেষ করেন, দাদাকে দিয়েই শেষ হবে, হ্যাঁ যে কটাই পড়েন। হ্যাঁ, হ্যাঁ এক সেকেন্ড। হ্যাঁ, আমি দাদা বলেন। আমি আমি সবার অনুরোধ, হ্যাঁ রশিদ ভাই, আমাকে 2 মিনিট যদি সময় দেন।
সেটা একদম হচ্ছে দাদা, যে 2 মিনিট না, আপনি যতক্ষণ আমি চান। একটু প্রতিবাদ, না 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 না, না, আপনার মুখের কবিতা কেড়ে নিয়েছি আমি আমি ওই রকম না। আমার আমার যেটা বলার কথা সেটা হচ্ছে যে মনে থাকবে তো, মনে থাকবে দিয়ে না হয় শেষ হলো। তার হুম। আগে মানে আমি তো মন্ত্রমুগ্ধের মতো শুনছি আপনাদের কবিতা, সত্যি সত্যি মন্ত্রমুগ্ধের মতো শুনছি। না না দাদা। শুনতে শুনতে আমার না, আমার 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 লেখা একটি কবিতা যে মেয়েটি চলে গেল, হুম, আমার মনে হয় উম, এটি শোনানো উচিত। নিশ্চয় শুনি সারা দাদা। বিশ্বব্যাপী নারী নির্যাতনের বিরুদ্ধে, হ্যাঁ, হুম হুম, আহ, শুনি শুনি দাদা। একজন পিতা, হুম, যে মেয়েটি চলে গেল, আমার নির্বাচিত কবিতা থেকে যে মেয়েটি চলে গেল, শ্বশুর বাড়িতে এটি 22 বছরের তরুণী গৃহবধূর গায়ে কেরোসিন তেল ঢেলে একটা দেশলাই কাঠি শুধু জ্বালিয়ে দিতে হয় তো। একজন প্রেমিক হিসেবে, একজন স্বামী হিসেবে, একজন ব্যর্থ কবি হিসেবে, পিতা হিসেবে, মানুষ হিসেবে আমি সমস্ত নারী জাতির কাছে ক্ষমা প্রার্থী। আমাদের দক্ষিণ বাংলায় এক ধরনের গান আছে, তার নাম টুসু গান। এই টুসু গানের দুটো কড়ি দিয়ে এই কবিতাটি শুরু, আপনারা শুনুন। যে মেয়েটি চলে গেল, আমার টুসু ধনে বিদায় দেব কেমনে, মাতা বুঝি টুসু ধনীকে এনেছে যতনে, টুসু ধনে ওইটুকু তার চাওয়া ছিল, এক চিলতির দাওয়া। শিউলি শরৎ ছটফটে মেঘ, সারা আকাশ ছাওয়া, যেতে গিয়েও থমকে যাওয়া প্রাণের কুটুমজন, ঘর পেরিয়ে ধান ভরা মাঠ, সবুজ নিরাট বন। ওইটুকু তার চাওয়া ছিল, কিন্তু সেবার ফাগুন কানে দিল ফুসমন্ত, শাড়িতে দিল আগুন। গলে গেছে কাঁচ পোকাটি, পাড়াপড়শির ধন্দ, দুমড়ে গেছে লক্ষ্মীর পা, কেরোসিনের গন্ধ, কেরোসিনের গন্ধ। চাওয়া ছিল একটুখানি, ছেলে মেয়ে ব্যাস, রাত্রি জুড়ে মনের মানুষ গনগনে নিঃশ্বাস, 3টে কাঁচা লঙ্কা ঠাসা ভাতের একটি থালা, সুখ দুঃখের আষাঢ় শ্রাবণ, পৌষ ফাগুনের পালা। ওইটুকু তার চাওয়া ছিল, কিন্তু সেবার ফাগুন কানে দিল কুষ্মন্ত, শাড়িতে দিল আগুন। ঝলসে গেছে চোখের পাতা, শব্দ করে না, গা পেরিয়ে খবর গেছে, ছেড়ে পড়ে মা। চিৎকার কর, চিৎকার কর জানিয়ে পাড়া, মুখ কেন তোর বন্ধ, কেন, কেন, কেন রে তোর পোড়া আঁচল, কেরোসিনের গন্ধ। আর কিছুই তো চাইনি মেয়ে, আর কিছুই তো চাইনি মেয়ে, স্থলপদ্মের কাছে ফুল ফোটে আর সবুজ টিয়া রোজই যেন নাচে। বর্ষা নামুক উঠোন জুড়ে, কই মাগুরের খেলা, 12 মাসে 100 পাবন, ভাষাই 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 পাতার ভেলা। চা বলতো এইটুকু তার, কিন্তু পাগল ফাগুন কাঁদে দিল ফুসমন্ত, শাড়িতে দিল আগুন। মিথ্যে হলো ঘর সংসার, পিঠ জোড়া কালশিটে, দুলে ওঠে মাঘ মণ্ডল, স্বপ্ন সাধের ভিটে। মিথ্যে আকাশ, মিথ্যে কুসুম, কবির যত ছন্দ, মিথ্যে 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 আকাশ, মিথ্যে কুসুম, কবির যত ছন্দ, সারা শরীর ভরে শুধু ওয়াও, চমৎকার দাদা। দাদার একেবারে মন থেকে পড়েছেন, মানে চোখের পানি, চোখের জল ধরে রাখতে পারেননি। খুব মন থেকে পড়লে এমনটাই হয় আসলে। একজন শিল্পী যখন খুব মন থেকে, ভেতর থেকে নিবেদন করেন, তখন তিনি একাকার হয়ে যান তার সৃষ্টির সাথে, তার প্রকাশের মধ্য দিয়ে। আমরা শ্রদ্ধা জানাই কবি আরণ্যক বসুকে, যিনি আজকের সময়, আজকের বাস্তবতা সমস্ত কিছুকে বুকে ধারণ করে
তার প্রতিবাদটুকু আমাদের সামনে তুলে ধরলেন। তার বুকের ভেতরে যে ক্ষোভ জ্বালা সেটিকে তিনি ব্যক্ত করলেন। আমরা কৃতজ্ঞতা জানাই কবিকে। এবার ভাই আপনার কবিতাটা শুনি। আমি তাহলে পড়ি, এরপর আরণ্যকদা দিয়ে শেষ করবে, বা সেবতী জি। যদি আর কোনো নিবেদনে থাকতে চান সেবতী আরেকটি কবিতা দিয়েও আসতে পারে, শেষ করতে পারে। আমি তাহলে এই হ্যাঁ নিবেদনের দিদি ভাই, আপনার ম্যাডাম আপনার কবিতাও সেবতী আরেকটা কি শুনবো। করবেন কোনো আরেকটা? আচ্ছা তাহলে আপনি করেন, আমি তারপর করি, না, তারপর আরণ্যকদা। আসলে এই দাদার পরে আর কিছু তো যায় না, কারণ এরকম ভাবে মেয়েদের কথাই বলেছেন, কষ্টটাই বেশি ভেসে উঠছে। আমরা এই রেশটা দিই, রাশেদ নারী ভাইয়ের আমার সেই কাছে, সাথে রেশ। ভাই বন্ধুরা, নারী আমার কাছে অর্ধেক আকাশ নয়, সম্পূর্ণ আকাশ। পুরুষের জীবনে নারী হচ্ছে সম্পূর্ণ আকাশ। সেই শ্রদ্ধাতে বললাম কবিতাটা। তাহলে দিদি আরেকটা কবিতা হয়ে যাক। বলুন রশিদ ভাই, বলুন দিদি ভাই, রাশেদ বলুন ভাই, দিদি ভাই, একটু দু এক লাইন বলুন, তারপরে রশিদ ভাই বলুন। রাশেদ ভাই পড়ে নে, আমরা রাশেদ ভাইটাকে শুনতে চাই। ঠিক আছে, ঠিক আছে। নিজের কাছে নিজেকে আজ খারাপ লাগে, নিজের কাছে নিজেকে আজ খারাপ লাগে। মৃতের শহর, প্রেতের শহর, মৌলবাদী ভূতের শহর খারাপ লাগে। এক জনমে চায় কি চেনা এই অচেনা মানুষ জাতি, মানুষ নাকি? এক জনমে ভুলগুলোকে হয় না বলা ভুল হিসেবে, এক জনমে ভুলের মাসুল ব্ল্যাক রেইনে জমল এসে। আমরা যারা ভ্রূণ ফুটেছি বাংলাদেশে অবশেষে, রঙিন জিরাফ বধির বোবা, নষ্টে ভ্রষ্টে ভূগোলবিহীন পথ হারিয়ে পথে বসে। কোথায় পাবো হারমিস তোমায়, কোথায় পাবো হারমিস তোমায়? পৌঁছে দেবে ঠিক দরজায়। আসছে ঘিরে চতুর্দিকে তিন মাথা সব কুকুরগুলো। হ্যাডিস যেন মত্ত হলো, ইতিহাসের হিংস্র হ্যাডিস। ঝুলছে শহরে ছেঁড়া খোরা শিক্ষালয় ও গ্রন্থ ভবন, ব্ল্যাক রেইনে পুচ্ছে মেধা, মন মানুষ এই বসুধা। আমার কিছুই ভাল লাগে না, আমার কিছুই ভাল লাগে না। ও 52 আয় ফিরে আয়, আমার কিছুই ভাল লাগে না। ও 71 আয় ফিরে আয়, ও 52 আয় ফিরে আয়, ও 71 আয় ফিরে আয়। কলিমুদ্দিন শেখ মই। অম্পুরে আবাস আমার, বিশ্বাস কি অয় বাহে, এই মই যুদ্ধে গেছিলাম। মই তো একলা নও, অনেকেই আসিল সাথত। লাঙল ফেলিয়া বাহে, এই হাতে অস্ত্র নিছিলাম। সময় দিয়াছে ডাক, আমার কি সাধ্যে বসি থাকিব ঘরত। ঘরর বাহির হয়া ঝাঁপ দেই আকুল গাঙ্গেতে। চোখে মোর এক ছবি, সামনের তীরেতে নতুন জীবন্ত আছে এক। সোনার খাসায় নয়, কেমন স্বাধীন এক নতুন জীবন। আকুল বানের তোরে ভাসি ভাসি মই যুদ্ধে চলি যায়। আমার দেশের লাগি কলিম কিষান মই যুদ্ধে চলি যায়। দুমুঠা ভাতের লাগি যুদ্ধে চলি যায়। প্রাণের ভেতরে যশ যুদ্ধে চলি যায়। বুকের ভেতর মোর জয় বাংলা জ্বালি দেয়। জানি না জানি না জানি না কিসের আগুন। দারুণ মিছিল আসে, মানুষের মুক্তির মিছিল। আসে চাষা, আসে চাষি, অস্ত্র তুলে নেয়। আসে ছাত্র, আসে যুবা,
অগ্নি জেলে দেয়, আসে মাতা, আসে বধূ, দাহ ঠেলে দেয়, আসে মাঝি, আসে মাল্লা, মুক্তির নৌকায়, শ্রমিক মজুর আসে, আসে 7 কোটি বাঙালিরা আসে, ঘরে ঘরে জেগে ওঠে এক একটি শেখ মুজিবর, ঘরে ঘরে জেগে ওঠে এক একটি শেখ মুজিবর। আবার আসবে সেই সময়ের বাপ, আবার আসবে সেই জাগরণী ধবল প্রহর, 30 লক্ষ শহীদের রক্তের দোহায়, অযুত বীরাঙ্গনার সম্ভ্রমের কীড়া। আবার আসবে এক মহান প্লাবন, জন্ম নেবে আর একবার শেখ মুজিবর, জন্ম নেবে আর একবার শেখ মুজিবর। ইতিহাসের প্রগতি রুদ্ধ করে শক্তি আছে কার, মানুষের অগ্রযাত্রা বন্ধ করে সাধ্য আছে কার। মানুষ জাগবে ঠিক, পুনরায় জাগবে মানুষ, মানুষ জাগবে ঠিক, পুনরায় জাগবে মানুষ। সবাইকে বাহ। আবারও অনেক অনেক শুভেচ্ছা। আমি যদিও শুরু করেছিলাম কবি সেলিনা শেলির ব্ল্যাক রেইন দিয়ে, কিন্তু শেষে গিয়ে পড়লাম কলিমুদ্দিন শেখ মুই, সেই কবিতা হচ্ছে মানুষ জাগবে ফের, আনিসুল হকের একটি সবার পরিচিত কবিতা, তার শেষ অংশটি নিবেদন করলাম। ভালো থাকবেন। আমি বাংলা কবিতা আবৃত্তি গ্রুপের সকলকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাই। কবি আরণ্যক বসু, সুপ্রভা সেবতী এবং শামীম, সজীব, সবাইকে আমার ভালোবাসা, শুভেচ্ছা, সবার জন্য আমার শুভকামনা। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। ধন্যবাদ, কৃতজ্ঞতা ভাইয়া। আর শেষ যে কবিতাটা শুনলাম আসলে কি বলবো, এরপরে আসলে আর কথা থাকে না। আমরা কি এরপরে আপুর কাছে কিছু শুনবো? কিছু আপুকে শোনাতে যাচ্ছেন কিছু একটা কবিতা? সেবতী শুনি এবার আপনার, তারপর দাদার শামীম কণ্ঠে শেষ করব। শুনছেন, আমি শুনতে পাচ্ছি না। শুনতে পাচ্ছি না। আচ্ছা আচ্ছা, তাহলে আমি অন্যদিকে যাব না, পড়ছি দেশের অর্থ খুঁজি, পঞ্চতপার কবিতা। দেশ মানে কি? ভৌগোলিক বিস্তৃতি, নাকি প্রেক্ষাগৃহে জাতীয় সঙ্গীতে উঠে দাঁড়ানো? দেশ মানে কি কতগুলো অনুভূতির সমষ্টি? বিদেশে বসে আহা আমার দেশ, নাকি দেশে বসে এই দেশটার কিছু হবে না? দেশ মানে কি লাল সবুজ গেরুয়া শিবিরের চুলোচুলি আর উলুখাগড়ার প্রাণ বিতরণ, নাকি লোক দেখানো শিল্পায়ন? দেশ মানে কি শিশু দিবসে বঙ্গবন্ধু স্মরণ, নাকি ট্রাফিক সিগন্যালের পথ আর অযথা জয় বাংলা স্লোগান তোলা? দেখি এর দেশের মানে খুঁজি, শুধু এসো ভালোবাসি মানুষ দুটো ভাইদের। বাহ বাহ, খুব ভালো। কাছে যাই, মনে থাকবে শোনার জন্য। দাদা আসলে আসলে একটা কথা, একটা মানে কনফেশনে আছে, একটা মানে স্বীকারোক্তি দিতেই হবে যে অপূর্ব একটি সন্ধে কাটালাম, সত্যি সত্যি মনে থাকবে। পরে হয়তো আর কোনো কথা বলবো না, তাই আগে থেকে বলে রাখি, জন্ম জন্মান্তর যেন আমি বাংলা ভাষাতে জন্ম নিই, দ্য সুইটেস্ট ল্যাঙ্গুয়েজ অফ দ্য ওয়ার্ল্ড। এবং আপনারা আপনারা সেই ভাষাকে যে স্তরে নিয়ে গেছেন, বাংলা ভাষাকে, আমরা বাংলা ভাষা সারা পৃথিবীর বাংলা ভাষীদের কাছে এই মিষ্টি ভাষাটির জন্য, মধুরতম ভাষাটির জন্য কৃতজ্ঞ থাকলাম। তার কারণ ইতিহাসে ঠাঁই পাবো কিনা জানি না, তবু লিখেছিলাম তো কিছু কিছু তো বলেছিলাম এই ভাষাতে, আমার মায়ের ভাষাতে। এটাই এটাই থেকে গেল। বলি, হ্যাঁ দাদা, আপনারা যদি অনুমতি দেন আমি বলি। নিশ্চয়ই নিশ্চয়ই দাদা। বধূ, মনে থাকবে বধূ এমন বাদলে
তুমি কোথায়? আজ পড়েছে মনে মোর কত কথা, বধূ এমন বাদলে, তুমি কোথায়? পরের জন্মে বয়স যখন 16ই সঠিক, আমরা তখন প্রেমে পড়ব। মনে থাকবে? বুকের মধ্যে মস্ত বড় ছাদ থাকবে, শীতল পাটি বিছিয়ে দেব, সন্ধে হলে বসবো দুজন, একটা দুটো খসবে তারা, হঠাৎ তোমার চোখের পাতায় তারার চোখের জল পড়াবে, কান্ত কবির গান গাইবে, তখন আমি চুপটি করে দু চোখ ভরে থাকবো যে। মনে থাকবে? এই জন্মের দূরত্বটা সবার আগে চুকিয়ে দেব। এই জন্মের মাতাল চা পরের জন্মে থাকে কেন? এই জন্মের চুলের গন্ধ পরের জন্মে থাকে কেন? মনে থাকবে? আমি হব উড়নচণ্ডী এবং খানিক উস্কো খুস্কো। এই জন্মের পারিপাট্য সবার আগে ঘুচিয়ে দেব, তুমি কাঁদলে গভীর সুখে, এক নিমেষে সবটুকু জল শুষে নেব, শুষে নেব। মনে থাকবে? পরের জন্মে কবি হব, পরের জন্মে কবি হব, তোমায় নিয়ে হাজার খানেক গান বাঁধবো, তোমার এমন ওষ্ঠ নিয়ে নাক ছাবি আর নুপুর নিয়ে গান বানিয়ে মেলায় বেলায়, মেলায় বেলায় বাউল হয়ে ঘুরে বেড়াবো। মনে থাকবে? মনে থাকবে? মনে থাকবে? আজ যা কিছু হই বা না হই, পরের জন্মে তিতাস হব, দোলমঞ্চের আবির হব, শিউলি তলার দুধ হব, শরৎকালের আকাশ দেখার অনন্ত নীল সকাল হব। এসব কিছু হই বা না হই, তোমার প্রথম পুরুষ হব। মনে থাকবে? পরের জন্মে তুমিও হবে নীল পাহাড়ের পাগলা ছোড়া, পরের জন্মে তুমিও হবে নীল পাহাড়ের পাগলা ছোড়া, গায়ের পোশাক ছুঁড়ে ফেলে তৃপ্ত আমার অবগাহন, সারা শরীর ভরে তোমার হীরক চূর্ণ ভালোবাসা, তোমার জলধারা আমার অহংকারকে ছিনিয়ে নিল, আমার অনেক কথা ছিল, এ জন্মে তা যায় না বলা, বুকে অনেক শব্দ ছিল, সাজিয়ে গুছিয়ে তবুও ঠিক কাব্য করে বলা গেল না। এ জন্ম তো কেটেই গেল অসম্ভবের অসঙ্গতে, পরের জন্মে মানুষ হব তোমার ভালোবাসা পেলে, মানুষ হবই, মিলিয়ে নিও। পরের জন্মে তোমায় নিয়ে, না না, বলতে ভীষণ লজ্জা করছে, ভীষণ ভীষণ লজ্জা করছে, পরের জন্মে তোমায় নিয়ে, পরের জন্মে তোমায় নিয়ে, পরের জন্মে, মনে থাকবে? বাহ, বাহ, খুব ভালো, খুব ভালো। অসাধারণ কবিতার একটা অসাধারণ আবৃত্তি শুনলাম। দাদা এত ভালো আবৃত্তি করেন এটা জানা ছিল না। দাদার কবিতা পড়ে, দাদার লেখা পড়ে অভ্যস্ত আমরা, কিন্তু দাদার আসলে দাদা যে একজন বাচিক শিল্পী বা এই লেভেলের বাচিক শিল্পী, এই ব্যাপারে আসলে কোনো আইডিয়াই ছিল না। অসাধারণ। এবং আমি ভালো এই সঙ্গীত শিল্পীও দাদা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসলেই ভালো সঙ্গীত শিল্পী। তো আমরা আসলে আমাদের অনুষ্ঠানটা শেষ করতে যাচ্ছি, যেহেতু 1 ঘন্টার প্রোগ্রাম ছিল। আমরা বেশ আসলে লম্বা একটা সময় কাটিয়েছে, মানে এত সুন্দর একটা সন্ধ্যা অনেক অনেক দিন পরে এসছে। তো মানে আমরা এর আগে অনেকগুলো প্রোগ্রাম করেছি, তো এই ধরনের মানে এই লেভেলের একটা প্রোগ্রাম করার সৌভাগ্যটা আগে হয়নি। তো আমরা আজকে যাদেরকে পেয়েছি, আমাদের এই বাংলা ভাষাটাকে মানে সবার কাছে তুলে ধরার জন্য যাদের অবদান অনস্বীকার্য, তাদেরকে পেয়েছি। আমি এখানে পেয়েছি কবি এবং লেখক অরণ্যদাকে পেয়েছি। দাদার আসল নামটা জেনেছি, পরিচয় অবশ্য ঠিক আছে। দাদাকে পেয়েছি। রাশেদ ভাই আসলে আমরা পরিচয় কথা জেনেছি। তো রাশেদ ভাইকে পেয়েছি, এটা আমাদের জন্য অনেক বিশাল পাওয়া। তারপরে সেবতী আপাকে পেয়েছি। চমৎকার একটা সন্ধ্যা, ছাত্রদের কাছে অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি।
আজকে আমাদের কিভাবে সময় দেওয়ার জন্য, আমাদের যারা শ্রোতা ছিল শ্রোতাদেরকে সময় দেওয়ার জন্য, শ্রোতারা আশা করি সবাই খুব উপভোগ করেছে। আজকে অনেক উপভোগ্য একটা অনুষ্ঠান হয়েছে আসলে। তো আপনাদের কাছে কৃতজ্ঞতা, অনেক ধন্যবাদ আমাদেরকে এভাবে সময় দেওয়ার জন্য, এত সুন্দর একটা সন্ধ্যা দেওয়ার জন্য। আমরা আজকে আমাদের প্রোগ্রামটা আমরা যেখানে লাইভ দিয়েছি ওখান থেকে দেখলাম 22টা শেয়ার হয়েছে। তো 22টা শেয়ার হওয়া মানে আমি যদি ধরি প্রতিটা শেয়ারে যদি 50 জন মানুষও দেখে, মিনিমাম কতজন মানুষ দেখেছে? 1100 মানুষ এটা উপভোগ করেছে বিভিন্ন জায়গায়। এর সাথে ওয়াচ পার্টিও আছে, দেখলাম অনেকগুলো ওয়াচ পার্টি আছে, অনেকগুলো ওয়াচ পার্টি হয়েছে। তো আসলে এমন একটা প্রোগ্রাম এটা হওয়া আমার মনে হয় ভিউ আমার মনে হয় আরো অনেক বেশি ছাড়িয়ে যাবে। অনেক বেশি মানে আমার ধারণা এটা মানে 2-3 হাজারের দিকে যাওয়ার কথা যদি সবকিছু ঠিকঠাক থাকে। জি, এত কম ভিউ হওয়ার কথা না, আরো বেশি হবে। বেশি হবে, কারণ ওই 11টা-22টা শেয়ার ছিল, অনেকগুলো ওয়াচ আজকে পার্টি কত হবে জানি না, এটা ধীরে ধীরে এটা যখন থেকে যাবে প্রত্যেক যে শেয়ার গুলো আছে যেসব পেজে প্রোফাইলে, ধীরে ধীরে দেখা যাবে এই সংখ্যাটা বাড়বে। তো এভাবে আসলে এরকম একটা সন্ধ্যা আমাদের বাংলা কবিতা আবৃত্তি গ্রুপটা যে এত তাড়াতাড়ি পেয়ে যাবে এটা আমরা আসলে আশা করিনি। তো আপনাদের কাছে মানে অনেক ধন্যবাদ, অনেক কৃতজ্ঞতা। আশা করছি আমাদের সাথে সবসময় আপনাদেরকে পাবো, আরো অনেকগুলো সুন্দর সুন্দর সন্ধ্যা কাটাবো আমরা একসাথে। সজীব, তুমি কিছু বলো, যেহেতু সম্পূর্ণ অনুষ্ঠানটা আসলে আয়োজন করেছে কিন্তু সজীব। আজকে অনুষ্ঠানটা সঞ্চালনা করার কথা আমার ছিল, বাট আমি একটু অসুস্থ, তো সজীবকে বলেছি তুমি থাকো আমাদের সাথে। আর গোটা প্রোগ্রামটা টোটাল প্ল্যানিংটাই ওর ছিল, সজীবের ছিল। আমি এই জন্য সজীবকেই বলছি সবার সাথে সবাইকে ক্লোজিং করার জন্য। সজীব। ধন্যবাদ শামীম ভাইয়া। আমি আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি সবার প্রতি, আমাদের বাংলা কবিতা আবৃত্তি গ্রুপের আহ্বানে সাড়া দিয়ে আজকে আমাদের সাথে যুক্ত ছিলেন কবি আরণ্যক বসু, যুক্ত ছিলেন রাশেদ হাসান, যুক্ত ছিলেন সেবতীদি। সবাইকে আবারও কৃতজ্ঞতা। আর আমি বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই বাংলা কবিতা আবৃত্তি গ্রুপের অ্যাডমিন প্যানেলকে, যারা আমাকে সার্বক্ষণিকভাবে সহযোগিতা করেছেন। হিমু বড়ুয়া, তৃষ্ণা রহমান, অসংখ্য ধন্যবাদ। ও কারিগরিকভাবে আমাকে সবসময় সহযোগিতা করেছেন সালেহিন আহমেদ সুজনকেও অসংখ্য ধন্যবাদ। সবাইকে আবারও কৃতজ্ঞতা জানিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠান এখানেই সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ সবাইকে।